আজকের গল্পের নাম হলো রেলের বিব্রত। এই গল্পটির লেখক হলো ঋত্বিকা গুপ্তা। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমাদের গল্পটি শুনে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। রেলগাড়িটার গতি আস্তে আস্তে কমতে শুরু করেছে, তবে মনে হচ্ছে না কাছাকাছি কোনো প্ল্যাটফর্মে দাঁড়াবে বলে। পাশে বসে থাকা এক ভদ্রলোক বললেন, মনে হচ্ছে এবার দাঁড়াবই, কিন্তু এখন তো দাঁড়ানোর কথা নয়। এখনো প্রায় ঘন্টা খানেকের আগে গাড়ি স্টেশনে দাঁড়াবে না। কথাটা শুনে আমি চুপ করে থাকলেও ব্যোমকেশ বলল, রঘুনাথবাবু, এখান থেকে প্রায় ঘন্টাখানেক পর, বলতে পারেন 1 ঘন্টারও বেশি হবে, মালদার কাছাকাছি কোনো একটা স্টেশনে গাড়ি থামবে। তার আগে কিন্তু কোথাও থামবে না। আমাদের যা করার তা এর মধ্যেই করতে হবে। আশেপাশে বসে থাকা সকলেই যেন পাথরের মূর্তি হয়ে গিয়েছে। আমি আর ব্যোমকেশ দাঁড়িয়ে আছি কামরার একদম শেষের দিকে, বাথরুমের দরজার সামনে। কিছুক্ষণ আগেই এই ট্রেনের কামরায় এমন একটা ব্যাপার ঘটে গেছে যা এখনও আমরা কেউই বিশ্বাস করে উঠতে পারছি না। প্রায় সকলেই হতবাক হয়ে পড়েছে। এই ট্রেনের কামরায় কিছুক্ষণ আগেই একজন বাথরুমে গিয়েছিল, আর তারপরেই তার চিৎকার শুনে 6 জন ছেলে ছুটে যায়। ছুটে যেতেই দেখা যায় বাথরুমে দরজার পাশে কাঁপা কাঁপা স্বরে লোকটি কি যেন বলে চলেছে। লোকটির নাম অমরেন্দ্র গোস্বামী। তাকে ওভাবে ভীত অবস্থায় সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বাকি সকলেই তাড়াতাড়ি বাথরুমের কাছে গিয়ে পড়ে। আর তখনই দেখতে পায় সেই ভয়ানক দৃশ্যটা। বাথরুমের মেঝেতে পয় প্রণালীর জন্য যে ব্যবহৃত কোমর বানানো থাকে, তার উপরে মুখ থুবড়ে পড়ে রয়েছে একটি লোক। তার ঘাড়ের কাছে ছুরিটি এখনো বিঁধে রয়েছে, রক্তে ভেসে যাচ্ছে মেঝের চারপাশটা। অমরেন্দ্রবাবু তাড়াতাড়ি বাথরুমে ঢুকতে গিয়েই ব্যাপারটা দেখতে পেয়েছেন, তবে তার আগে তার একটি পা গিয়ে পড়েছিল মৃতদেহটার পায়ের ওপর। কিন্তু মৃতদেহটা বাথরুমের মধ্যে থাকা অবস্থায় বাথরুমের দরজা বন্ধ হলো কিভাবে, সেটাই ভাবনার বিষয়। আর তারপরও যেটা অবাক করার বিষয়, বাথরুমের ভেতর এমন একটা খুন হয়ে গেল আর আশেপাশের কেউই কোনো চিৎকার শুনতে পেল না। কেন? মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। তবে ব্যোমকেশকে দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে দরজা দিয়ে বাইরের ছুটন্ত গাছপালার দিকে তাকিয়ে রয়েছে। কামরা সকলেই ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই কামরাটা ট্রেনের একদম শেষের দিকে। এই লম্বা কামরার মধ্যে যে কজন পুরুষ, মহিলা এবং বাচ্চা ছিল, সকলেই এর মধ্যে খুনের ব্যাপারটা জানতে পেরে গিয়েছে। তাদেরকে কোনোভাবে শান্ত করে বসিয়ে রাখা হয়েছে। পরের প্ল্যাটফর্মে গাড়ি না দাঁড়ানো পর্যন্ত কিছুই করবার নেই। তাছাড়া প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়ানোর পরেও যে কিছু হবে তার সম্ভাবনাও খুব কম, কারণ গাড়ি দাঁড় করানোর পর মৃতদেহটা সেখানকার কোনো প্ল্যাটফর্মের পুলিশের আওতায় জমা দিতে হবে। সেখান থেকে কাছাকাছি কোনো থানায় ব্যাপারটা জানানো হবে। কিন্তু এই যে আমরা থাকাকালীন অবস্থায় একটা খুন হয়ে গেল, অথচ আমরা কিছুই জানতে পারলাম না, এই গোটা ব্যাপারটা কি ব্যোমকেশ এত সহজেই মাথা থেকে ছেড়ে ফেলে দিতে পারবে? সেটাই কিন্তু আমি এখনো বুঝতে পারছিলাম না। ব্যোমকেশ কিন্তু ওই দরজার কাছে দাঁড়িয়ে রঘুনাথবাবু এবং অমরেন্দ্রবাবুর সঙ্গে কথা বলে চলেছিল। এবার অমরেন্দ্রবাবু একটু শান্ত গলায় বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাথরুমে যাওয়ার প্রয়োজনে দরজাটা প্রথমে খুললাম, খুলতে গিয়ে দেখি দরজাটা কোথাও বোধহয় আটকে যাচ্ছে। আসলে তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকতে গিয়ে নিচের দিকে তাকায়নি, সেভাবে ওপরের দিকে তাকিয়েছিলাম। আর তাছাড়া বুঝতেই পারছেন রেলগাড়ির বাথরুমটা যেমনটা হয়, তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে আসবো এমনটাই ভেবেছিলাম। দুবার জোরে ধাক্কা দিতে দেখলাম দরজাটা খুলে গেল। আর তখনই দেখতে পেলাম পায়ের দিকে কিছু একটা সামান্য নড়ে উঠেছে। বিশ্বাস করবেন না, মনে হলো যেন লোকটা তখনও বেঁচে আছে। আমি আর নিজেকে সামলাতে পারিনি। ব্যোমকেশ বলল, বুঝতে পারছি অমরেন্দ্রবাবু, এতে লজ্জার কিছু নেই। আপনি যতটা ভয় পেয়েছেন তার চেয়ে বেশি চমকে উঠেছেন। ব্যাপারটা অতি স্বাভাবিক। আমিও যদি হঠাৎ করে বাথরুমে ঢুকতে গিয়ে দেখতে পাই পায়ের কাছে কেউ একটা শুয়ে রয়েছে, তাহলে আমিও ভয় পাব। ওটা নিয়ে চিন্তা করবেন না। কিন্তু একটা কথা ভেবে বলুন তো, আপনি যখন বাথরুমের কাছে এসেছিলেন তখন আর কিছু দেখতে পেয়েছিলেন? মানে সেই সময় দরজার ধারেই কেউ দাঁড়িয়েছিল কিংবা আর অন্য কিছু? দেখুন মঙ্গেশবাবু, সেই মুহূর্তে আমার কিছুই মনে নেই। আমার চিৎকার শুনে তো কাছাকাছি সবাই ছুটে এলেন। রঘুনাথবাবু এলেন, সহ মিস্টার শ্যামলও এলেন, তার স্ত্রীও এলেন, আরও কয়েকজন এসেছিল। আমার ঠিক মনে নেই। ওই হ্যাঁ, এখানে আসার সময় দরজার ধারে কোনো এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম।
তার সঙ্গে একটা বাচ্চা ছেলেও ছিল বলে মনে হয়। ব্যোমকেশ দুজনের সঙ্গে দরজার কাছে দাঁড়িয়ে কথা বলছিল। আমি কামরার ভেতরের দিকে তাকালাম। কামরাটা ছোট, বাথরুমের পাশেও দুদিকে দুটো দরজা রয়েছে, লম্বা টানা সিট, আর অন্য পাশে জানালা ঘেঁষে একজন করে বসার মতো সিট। কামরা কিন্তু পুরোপুরি ভর্তি নয়, অর্ধেক মতো ভর্তি রয়েছে। আর যারা রয়েছে তারা সকলেই এই গোটা ব্যাপারটা নিয়ে চিন্তিত, নিজেদের মধ্যে কথা বলে চলেছে। হাতে গুনে যতটা বোঝা যায় এই কামরায় রয়েছে মোট 23 জন। তার মধ্যে 3 জন মহিলা, 4 জন বাচ্চা, আর আমাদের দুজনকে বাদ দিলে 14 জন পুরুষ ছিলেন। আর তার মধ্যে একজন মারা গিয়েছেন। যেই ভদ্রলোক মারা গিয়েছেন তিনি কিন্তু আমাদের পাশে সিটেই বসেছিলেন। বারবার কোনো একটা কারণে উঠে যাচ্ছিলেন। তার কারণটা তখন আমরা কেউই বুঝতে পারিনি, তবে এখন কেমন যেন সন্দেহ হচ্ছিল। নিশ্চয়ই তার উঠে যাওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে। মৃতদেহটা আবিষ্কার হওয়ার পর ব্যোমকেশের সাথে আমি একলা কথা বলার কোনো সুযোগই পাইনি। সবসময় ব্যোমকেশের আশেপাশে কেউ না কেউ রয়েছে। আসলে মৃতদেহটা দেখার পরে ব্যোমকেশ নিজেই গোটা ব্যাপারটা শক্ত হাতে সামাল দিয়েছে। কারোর মধ্যে ভয় কিংবা উত্তেজনা সে বাড়তে দেয়নি। তাই বোধহয় সকলেই তার কথা শুনছে। আর সত্যি বলতে ব্যোমকেশের আসল পরিচয়টা কিন্তু সে এখনও দেয়নি। তবে এর মধ্যে 2-1 জন ব্যোমকেশকে চিনতে পেরেছিল। তখন ব্যোমকেশ তাদের চুপ থাকতে বলেছে। ভেতর দিক থেকে দরজার কাছে এসে দাঁড়ালেন ইন্সপেক্টর অরিন্দম বাগচি। তিনি এখন ডিউটিতে নেই, ছুটিতে রয়েছেন। তিনিও আমাদের মতো মালদার দিকে একটি কাজে যাচ্ছেন। তবে তিনি ব্যোমকেশকে বেশ ভালোভাবেই চেনেন। তাই অরিন্দম বাগচি আমাদের সামনে এসে বললেন, সবাই ভয় পেয়ে আছে ব্যোমকেশবাবু। ঘণ্টাখানেকের মধ্যেই ট্রেন দাঁড়াবে মালদার কাছে এক স্টেশনে। এবার আমার চিন্তা হলো, ট্রেন স্টেশনে দাঁড়ানোর পর যদি অপরাধী পালিয়ে যায়, তখন এখান থেকে যদি কেউ একবার নেমে পড়ে তাহলে তাকে খুঁজে বার করা কঠিন হবে। যদিও আমরা যাত্রীদের চার্টার লিস্ট থেকে সবার নাম খুঁজে বার করতে পারবো, কিন্তু খুনের প্রমাণ আর অপরাধী যে অপরাধ করেছে তা প্রমাণ করাটাও তখন সমস্যা হবে। আমিও সেটাই ভাবছি। অরিন্দমবাবু, আমাদের যা করার এই ঘণ্টাখানেকের মধ্যেই করতে হবে। আর না হলে এই কামরা থেকে আর কাউকে নামতে দেওয়া যাবে না পরের স্টেশনে। প্রয়োজন হলে সবাইকে কামরার মধ্যে রেখে দরজায় আমরা পাহারাই থাকব। আর কাছের প্ল্যাটফর্ম থেকে পুলিশ তুলে নিতে হবে গার্ডের জন্য। আমার মনে হয় আপনি সেই কাজটা ভালো করতে পারবেন, কিন্তু তার আগেই যদি সমাধান করা যায় ব্যাপারটা। আমার মনে হয় যিনি মারা গেছেন তার ব্যাগপত্র একবার খুঁজে দেখলে তার সম্পর্কে কিছু জানা যেত। আর আপনাদের পাশের সিটেই তো উনি ছিলেন, ওনার নামটা কি? কিন্তু একটা ব্যাপার আমার কাছে কিন্তু খুব অদ্ভুত লাগছে। জীবনমোহনবাবু আমাদের সাথেই কথাবার্তা বলছিলেন। একবার তিনি অন্যমনস্ক হয়ে বাইরে জানলার দিকে তাকিয়ে থাকার সময় তাকে আমি জীবনমোহন বাবু বলে সম্বোধন করেছিলাম। তিনি কিন্তু আমাদের দিকে ঘুরে তাকায়নি। তারপর তার গায়ে হাত রাখলে তিনি ঘুরে তাকান। এই ব্যাপারটাই আমার মনে হচ্ছে তিনি আমাদের কোনো একটা মিথ্যে কথা বলছেন। তার আসল নাম জীবনমোহন গাঙ্গুলি নয়। ব্যোমকেশের কথা শুনে আমি, রঘুনাথবাবু, অরিন্দম বাগচি আর অমরেন্দ্রবাবু সকলে কেমন যেন অবাক হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। অমরেন্দ্রবাবু বললেন, কিন্তু ভদ্রলোকটার ভুল নাম আমাদের বলবেন কেন? তাহলে কি লোকটা কোনো ক্রিমিনাল? না অনেক সময় তো এমনটাও হয় কেউ নিজের নাম বদলে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। লোকটাও কি তেমন কিছু করার চেষ্টায় ছিল? ভেতরের দিকে বসে থাকা ভদ্রলোকের মধ্যে একজন উঠে আমাদের দিকে এগিয়ে এলেন। তার পরনে একটি সাদা রঙের ধুতি, গায়ে হলদে রঙের একটা জামা এবং চোখে চশমা। তিনি এগিয়ে আসতেই আমরা সামান্য সময়ের জন্য চুপ করলাম। ভদ্রলোক এগিয়ে এসে বললেন, আচ্ছা, আপনারা কি কোনো ব্যবস্থা করতে পেরেছেন? মানে এর পরের পদক্ষেপ কি হবে এসব নিয়ে কি কিছু ভেবেছেন? আসলে আমি একজন শিক্ষক। আমি কলকাতার একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। হঠাৎ করে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গিয়ে আমার স্ত্রী আর আমার একমাত্র মেয়ে বেশ ভয় পেয়ে গিয়েছে। আমার মনে হয় যে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে সেখানে মৃতদেহ নামিয়ে দিয়ে আমাদের চলে যাওয়াটাই ঠিক হবে। না হলে শুধু শুধু এসব ঝামেলার মধ্যে আবার। আপনি কি কথা বলছেন? আপনি নিজে একজন শিক্ষক হয়ে যদি এমন কথা বলেন তাহলে কি করে হয়? আমাদের উপস্থিত থাকাকালীন একটা খুন হয়ে গেল, আর সেই খুনের ব্যাপারটা আমরা এভাবে হাতে পেয়ে ঝেড়ে ফেলে দিয়ে চলে যাব? দীনেশবাবু সামান্য হাসলেন।
তারপর অদ্ভুতভাবে বললেন, আপনি কি একাই এসেছেন নাকি আপনার সাথে পরিবার আছে? আমি একাই আছি, কিন্তু কেন বলুন তো? আপনি একা আছেন তো, তাই ব্যাপারটা বুঝতে পারছেন না। যদি পরিবার নিয়ে থাকতেন তাহলে হয়তো আপনি এই কথাটা বলতে পারতেন না। আমি একজন শিক্ষক, আমি নিজেও জানি একজন মারা গিয়েছে। সে দায়টা আমরা ঝেড়ে ফেলতে পারি না, বিশেষ করে যখন এই কামরার মধ্যে এমন কেউ আছে যে ওই লোকটার সাথে এমন কাজ করেছে। যদি ব্যাপারটা আত্মহত্যা না হয়ে থাকে তাহলে তো এটা, কিন্তু আমার সাথে আমার স্ত্রী রয়েছে, আমার মেয়ে রয়েছে, তারা গোটা ব্যাপারটাই বেশ বেশ ভয় পেয়ে রয়েছে। আশা করি আপনি এবার ব্যাপারটা বুঝতে পারছেন। দেখুন দীনেশবাবু, আপনি একজন শিক্ষক, তাই আপনাকে আমার বেশি কিছু বলার প্রয়োজন হবে না। তবে আমি একজন পুলিশ অফিসার। এই মুহূর্তে আমি ডিউটিতে না থাকলেও পুলিশ হিসেবে আমার কর্তব্য যে লোকটি মারা গেছে তার খোঁজ খবর করা, এবং যদি এই কামরার মধ্যে এমন কেউ থাকে যে তাকে খুন করেছে তাকেও খুঁজে বার করা। আর এই কাজে যদি আমি সবাইকে জেরা করতে বাধ্য হই তবে আমি তাই করব। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন সামনের প্ল্যাটফর্মে দাঁড়াবে। আপনাদের যদি আপত্তি থাকে তাহলে আপনি গার্ডের সঙ্গে কথা বলুন, কিংবা টিকিট চেকারের সঙ্গে কথা বলে আপনাদের কামরা বদলে নিতে পারেন। তবে অবশ্যই তার আগে আপনার নাম, ঠিকানা এবং সমস্ত কিছু আমায় দিয়ে যেতে হবে। কেন বলুন তো? আপনাকে নাম, ঠিকানা এবং সমস্ত কিছু দিয়ে যেতে হবে কেন? আপনার কি মনে হয় খুনটা আমি করেছি? তাছাড়া আমি তো আমার সিট থেকে কখনো উঠিনি। ট্রেনে ওঠার পর থেকে ট্রেন যখন হাওড়া থেকে ছেড়েছে তারপর আমি ওখানেই বসে রয়েছি। আপনার বিশ্বাস না হলে আপনি আমার আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করতে পারেন। আপনি আমায় আমার কাজটা করতে দিতে আটকাতে পারেন না, কিন্তু আমার প্রয়োজন হলে আমি আপনাকেও জেরা করব। আর যদি আপনি বলেন তাহলে ট্রেন থামলে আমি এই কামরার সকলকে নামিয়ে তারপর সকলকে জেরা করতে পারি, কিন্তু কোনোভাবেই অপরাধীকে পালিয়ে যেতে দিতে পারি না। দীনেশবাবু এবং অরিন্দম বাগচির উত্তপ্ত বাক্য বিনিময় সকলে চুপ করে শুনছিল। আর এই মুহূর্তে আমাদের কী বা বলার থাকতে পারে? একটা খুন, আর তার উপর এইভাবে যে সকলে উত্তেজিত হয়ে পড়বে সেটাই তো স্বাভাবিক। কিন্তু ব্যোমকেশ ব্যাপারটা সামলালো, বলল, দেখুন দীনেশবাবু, আপনি একজন শিক্ষক, সে সম্মান আপনাকে আমরা অবশ্যই দিচ্ছি। তবে ব্যাপারটা কি বলুন তো, এই মুহূর্তে যদি আমরা অপরাধীকে পালাতে দিই তাহলে কিন্তু তাকে ধরা আর সম্ভব হবে না। তাকে ধরতে পারলেও তার বিরুদ্ধে তেমন কোনো শক্ত প্রমাণ আমরা পেশ করতে পারবো না যেটা তাকে শাস্তি দিতে পারবে। আসলে শুধু সন্দেহ করে কাউকে ধরলে তাকে কিন্তু শাস্তি দেওয়া সম্ভব নয়। তাকেই আমরা আদালত পর্যন্ত নিয়ে যেতে পারবো মাত্র। আশা করি আপনি একজন শিক্ষক হিসেবে নীতির কথায় বিশ্বাস করেন, সেই হিসেবেই আপনি আমাদের সাহায্য করবেন, এটাই চাইব। তবে আপনার স্ত্রী এবং আপনার মেয়ের ভয়ের মতো কিছু যাতে না হয় সেদিকটা আমরা খেয়াল রাখব। শুধু তাই নয়, এই গাড়িতে যে কয়জন মহিলা এবং যে কয়জন বাচ্চা আছেন তাদের সবার দিকটাই আমরা খেয়াল রাখব। আপনারা বরং নিজেদের সিটের আশেপাশে সবাইকে চুপ করে বসে থাকতে বলুন এবং একে অপরের মনোবল বাড়ান। না হলে এমন একটা ঘটনা সকলেই বিভ্রান্ত হয়ে পড়েছে, সেটি তো আপনারা বুঝতেই পারছেন। দীনেশবাবু বোধহয় ব্যোমকেশের কথায় কিছুটা শান্ত হলেন। তারপর একটু তীক্ষ্ণ দৃষ্টিতে অরিন্দম বাগচির দিকে তাকিয়ে আবার ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, আপনি কে আমি জানি না, তবে আপনি যা বলছেন সেটা আমি নিজেও বুঝতে পেরেছি। আমি আপনাদের এই ব্যাপারে সাহায্য করতে চাই। আমিও চাই এই ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানোর আগেই যাতে আসল অপরাধী ধরা পড়ে যাক। তার জন্য যা করতে হয় আপনারা বলুন, আমি করব। আমি আপনাদের সাহায্য করব। দীনেশবাবু তার সিটের কাছে চলে গেলেন। ব্যোমকেশ, রঘুনাথবাবু, অমরেন্দ্রবাবু, আমি এবং অরিন্দম বাগচি আমরা সকলেই দাঁড়িয়ে রয়েছি দরজার সামনে। বাথরুমের দরজাটা খোলা। এবার উকি মারলাম সেই দরজা দিয়ে ভেতরের দিকে। তখনও বাথরুমের মেঝের ওপর একইভাবে পড়ে রয়েছে সেই মৃতদেহটা। ব্যোমকেশ আর অরিন্দমবাবু কাউকেই সেদিকে যেতে দেননি। যদি ভেতরে তেমন কোনো প্রমাণ থেকে থাকে যেটা দিয়ে অপরাধীকে ধরা যায়, তাহলে সেই প্রমাণটা নষ্ট হয়ে যাবে বলে মৃতদেহ আবিষ্কারের পর অরিন্দম বাগচি একভাবে বাথরুমের পাশের দরজায় দাঁড়িয়ে রইলেন। আমরা এই 5 জন যদি বাদ দিই তাহলে আরও 11 জন রয়েছে এই কামরায় যারা পুরুষ। ওভাবে খুন যে কোনো মহিলার পক্ষে সম্ভব এটা অন্তত আমি বিশ্বাস করি না। তার আরও একটা বড় কারণ রয়েছে। ব্যোমকেশ মেঝেতে পড়ে থাকা মৃতদেহটার দিকে একবার নিচু হয়ে দেখল, তারপর বলল, ভদ্রলোকের কাঁধে যেভাবে ছুরিটা ঢোকানো হয়েছে আর গলার কাছে যেভাবে আঘাতটা করা হয়েছে তাতেই একটা ব্যাপার নিশ্চিত অজিত,
খুনি ভদ্রলোকের চেয়ে খানিকটা লম্বা। কিন্তু তুমি কি করে জানলে খুনি ভদ্রলোকের থেকে খানিকটা লম্বা? ছুরি দেখে কি তোমার তেমন কিছু মনে হচ্ছে? ছুরিটা যেভাবে ভেতরে ঢোকানো হয়েছে তাতে কিন্তু সেই ব্যাপারটাই মনে হচ্ছে। ছুরিটা প্রথমে ঘাড়ের কাছ থেকে সামনের দিক থেকে পিছনের দিকে ঢোকানো হয়েছে। অন্তত ছুরিটা দেখে তো সেটাই মনে হচ্ছে। ব্যোমকেশ এও বলল, গলার কাছের আঘাতটা যে হয়েছে তাতে কিন্তু ছুরিটা সামনের দিক থেকে পেছনের দিকে ঢুকেছে। এমন অবস্থায় এটা আশা করা যায় না যে ভদ্রলোক সামনের দিক থেকে তাকে ছুরি মেরেছে। যে ছুরি মেরেছে তার উচ্চতা খুব একটা কম নয়, তাহলে আঘাতের চিহ্নটা নিচ থেকে ওপরের দিকে থাকতো, অথবা খুনি ভদ্রলোকের নলি কাটার চেষ্টা করত। ব্যোমকেশের কথা শুনে আমি হেসে উঠলাম। তুমি ভুল করছো ব্যোমকেশ, ভদ্রলোক তো আমাদের একটা সিট পরেই বসেছিলেন। ভদ্রলোককে বেশিরভাগ সময় আমি লক্ষ্য করেছি, তিনি খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মধ্যে আর চোখে এদিকে তাকাচ্ছিলেন। সে যাই হোক, ভদ্রলোকের উচ্চতা কিন্তু খুব একটা বেশি নয়। এই কামরায় যে 23 জন আছে, বাচ্চার মহিলাদের বাদ দিলে প্রায় অনেকেরই উচ্চতা কিন্তু ওই ভদ্রলোকের থেকে অনেক বেশি। তোমার সামান্য ভুল হচ্ছে অজি। আমি দেখেছি ভদ্রলোকের চেয়ে দুজনের উচ্চতা কিন্তু কম, বাকিদের উচ্চতা বেশি। মানে 12 জন আমাদের সন্দেহের তালিকায় রয়েছে। এই 12 জনের মধ্যে কিন্তু যে কারোরই সুযোগ রয়েছে ভদ্রলোককে খুন করার। আমাদের হাতে কিন্তু ঘণ্টাখানেকের বেশি সময় নেই। তোমার কি মনে হয় ঘণ্টাখানেকের মধ্যে আমরা আসল অপরাধীকে খুঁজে বার করতে পারবো? ব্যোমকেশ মন দিয়ে কি যেন ভাবছিল, তারপর বলল, আমাদের 1 ঘন্টার মধ্যেই ব্যাপারটা সমাধান করতে হবে, আর সেটা করতে না পারলে এই কেসটা কিন্তু বেশ লম্বা হতে চলেছে। যেহেতু আমাদের মালদা স্টেশনে পৌঁছতে হবে, তারপর আমাদের অন্য কাজও রয়েছে। তার মধ্যে এই কেসটা যদি হাতে এসে পড়ে, অর্থাৎ যদি এই কেসটা আমি হাতে নিই, তাহলে সমস্ত যাত্রীদের নাম ঠিকানা সমস্ত কিছুই সঠিকভাবে জোগাড় করে রাখতে হবে। পরবর্তীতে ওই বাথরুমের মধ্যে আর কোনো খুনের প্রমাণ আমরা খুঁজে পাবো না। মৃতদেহ চলে যাবে কোনো একটা মর্গে। সেখানে গিয়ে মৃতদেহের পোস্টমর্টম রিপোর্ট দেখে এবং বাকিদের খোঁজ খবর করে তদন্ত করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আমাদের এই 1 ঘন্টাটা ভালো করে কাজে লাগাতে হবে। একটা কাজ করো তো, এই কামরার সমস্ত যাত্রীদের নাম ঠিকানা এবং সমস্ত তথ্য একটা কাগজে লিখে নাও, আর আমি ততক্ষণে অরিন্দম বাগচিকে নিয়ে মৃতদেহটা ভালো করে দেখে আসছি। মৃতদেহ আমি বেশ ভালো করেই দেখেছিলাম। ভদ্রলোকের উচ্চতা যে খুব একটা বেশি নয় সেটা আমি আগেই বলেছি। মুখে একটা চাপদাড়ি এবং মাথায় একটা টুপি পরা ছিল। সেই টুপিটা ছিটকে গিয়ে পড়েছে বাথরুমের এক কোণে। ভদ্রলোকের থেকে একটু দূরে পড়েছিল একটি সাদা রঙের রুমাল। বাথরুমে ঢুকতেই কিন্তু আমরা কড়া ক্লোরোফর্মের গন্ধ পেয়েছিলাম। অর্থাৎ ধরে নেওয়া যায় ক্লোরোফর্ম দিয়েই তাকে প্রথমে অজ্ঞান করার চেষ্টা করা হয় এবং তারপরেই তাকে খুন করা হয়। আর সেই কারণেই কোনো চিৎকার আমরা শুনতে পাইনি। কিন্তু খুনটাই বা করবে কে? ততক্ষণে অরিন্দম বাগচি সবার সঙ্গে কথা বলে ওই ভদ্রলোক, অর্থাৎ যে খুন হয়েছে জীবনমোহন গাঙ্গুলি, তার ব্যাগপত্র খুঁজে বার করেছে। ব্যাগপত্র নিয়ে আমাদের দিকে তাকিয়ে এসে বলল, ব্যোমকেশবাবু, অজিতবাবু, ওই ভদ্রলোকের ব্যাগটা পাওয়া গেছে। এখন আপনারা যদি সাক্ষী থাকেন তাহলে আমি ব্যাগটা খুলে একবার দেখতে পারি। আমাদের প্রতি কাজকর্মে উৎসাহিত হয়ে আরও 2 জন দরজার একদম পাশে এসে দাঁড়ালেন। আসলে দরজা থেকে প্রথম ধাপ দিয়ে দ্বিতীয় খোপে বসেছিলাম আমরা মানে রঘুনাথবাবু, অমরেন্দ্রবাবু, অরিন্দম বাগচি, আমি, ব্যোমকেশ এবং আরও 2 জন। জীবনমোহনবাবু বসেছিল আমাদের খোপের একদম উল্টো দিকে, যে ছোট্ট দুটোই বসার সিট রয়েছে সেখানে। তার উল্টো দিকে যে ভদ্রলোক বসেছিলেন তিনি গোটা ব্যাপারটা শুনে কেমন যেন ভয়ে জড়সড় হয়ে চুপ করে বসে রয়েছেন। তাকে দেখেই বোঝা যায় সে ব্যাপারটায় ভীষণ ভয় পেয়ে গেছে। অরিন্দম বাগচি ভদ্রলোকের কালো রঙের বড় ব্যাগটা খুলে ফেললেন। বড় ব্যাগ বলতে খুব বেশি বড় নয়, সামান্য কয়েকটা কাপড় জামা নেওয়া যায় এমন একটা ব্যাগ, যেটা পিঠে করেও নেওয়া সম্ভব। ব্যাগটা খুলতে যেগুলো বেরিয়ে এলো সেগুলো দেখে আমরা বড়ই আশ্চর্য হয়ে গেলাম। ব্যাগের মধ্যে জামা প্যান্ট ছাড়াও রয়েছে নকল চুল, দাড়ি, মুখের রং বদলানোর বিভিন্ন কিছু পাউডার, এমনকি যাত্রাপালা করার সময় শিল্পীরা যেরকম মেকআপ ব্যবহার করে অনেকটা যেন ঠিক সেই রকম মেকআপ। তবে একটি ছোট্ট কাপে রয়েছে ভদ্রলোকের পরিচয়পত্র। ভদ্রলোকের পরিচয় হিসেবে যেটা পাওয়া গেল তাতে বোঝা গেল যে ভদ্রলোকের নাম আসলে নিশিকান্ত প্রামাণিক। ব্যাপারটা দেখে অরিন্দম বাগচি একটু অবাক হওয়া গলায় বললেন, দেখেছেন, ভদ্রলোক কিন্তু নাম ভাড়িয়ে ট্রেনে উঠেছিলেন,
যতদূর মনে পড়ছে বাইরে ঝোলানো লিস্টে আমি কিন্তু নিশিকান্ত নামের কাউকে দেখিনি। সেখানে কিন্তু জীবনমোহন নামের একজন ছিলেন। ব্যোমকেশ বলল, অর্থাৎ কোনো কারণে ভদ্রলোক নিজের পরিচয়টা আত্মগোপন করে রাখতে চাইছিলেন, কিন্তু সেটা কেন সেটাও আমাদের জানা দরকার। অমরেন্দ্রবাবু বললেন, নিশ্চয়ই ভদ্রলোক কোনো অপরাধী। অপরাধীরাই তো এমন ছদ্মবেশ নিয়ে নিজের নাম বদলে এখানে ওখানে ঘুরে বেড়ায়। কিরকম একটা ব্যাপার ভাবুন, একজন অপরাধী আমাদের সঙ্গে ট্রেনে কামরায় বসে আছে, অথচ আমরা জানতেই পারছি না। যদি যদি এমন একটা ব্যাপার না ঘটতো তাহলে তো আমরা নিশ্চিন্তে আমাদের গন্তব্যে পৌঁছে যেতাম। এটা তো জানতেও পারতাম না ভদ্রলোকের আসল নাম জীবনমোহন নয়। রঘুনাথবাবু বলল, ভদ্রলোক কিন্তু কারোর সাথে খুব বেশি কথাবার্তা বলছিলেন না। তার বদলে মনে হলো খবরের কাগজের আড়ালে মুখ ঢেকেই বসেছিলেন। ব্যাপারটা খুব একটা সুবিধার নয়। আচ্ছা, ভদ্রলোকের দাড়িতে হাত দিয়ে পরীক্ষা করেছিলেন কি? তার মুখের দাড়িটা আসল তো? সেটা তো করে দেখা হয়নি। আসলে সেটা দেখার কথা মাথাতেই আসেনি। এখন তো মনে হচ্ছে তার মুখের দাড়িটাও নকল হতে পারে। ভদ্রলোক অপরাধী হতে পারে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ভদ্রলোককে খুনটা করল কে? অপরাধী হোক আর যাই হোক, খুন করার জন্য ভারতীয় আইন অনুযায়ী তাকে তো শাস্তি পেতেই হবে। তাকে খুঁজে বার করাটা বেশি দরকার নয় কি? তার জন্যেই ভদ্রলোকের পরিচয়টা প্রয়োজন ছিল, না হলে আমরা সামান্য দিগ্ভ্রান্ত হয়ে পড়তাম। আচ্ছা ব্যোমকেশ বাবু, আপনি যেভাবে ব্যাপারটা দেখে চলেছেন একজন একজন পাক্কা গোয়েন্দার মতো, কিন্তু আপনি যে এ কাজ করেন আপনি আসলে কে বলুন তো? দেখুন, আমি তো এদিককার লোক নই, কলকাতায় একটা কাজে এসেছি, আবার ফিরে যাচ্ছি, তাই আমি এদিকার ব্যাপার ভালো করে কিছু জানি না। আরে আমি তো দুদিনের জন্য এসেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। ব্যবসার কথাবার্তা চলছিল, সেটা পাকাপাকি করতে যাওয়ার সময় যে এমন একটা ঝঞ্ঝাটে পড়বো তা কে জানতো। আমার মনে হয় আমার আসল পরিচয়টা লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আমার এখন পুরোপুরিভাবেই কেসটা দেখতে হবে। আচ্ছা, আপনারা হয়তো জানেন না, আমি ওই সামান্য সত্য অনুসন্ধান করে থাকি। এতক্ষণ ধরে যেই ভদ্রলোকটি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি চুপ করেই শুনছিলেন। এবার ব্যোমকেশের কথা শুনে তিনি একটু উত্তেজিত গলায় বললেন, তার মানে গোয়েন্দা? এই শুনেছি গোয়েন্দার পিছু পিছু নাকি রহস্য ঘুরে বেড়ায়। আপনিও এই কামরা এসেছেন আর এই কামরাতে একটা খুন হয়ে গেল। আমি গোয়েন্দা নই, আমি আসলে একজন সত্যান্বেষী মাত্র। সত্য অনুসন্ধান করার চেষ্টা করি। আর যদি সত্যি করেই বলতে হয় তাহলে আমি মালদায় যাচ্ছি এমনই একটা কাজে। সেখানকার একজনের ডাক পেয়ে সেখানে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি, কিন্তু এখন তো মনে হচ্ছে আগে এই ব্যাপারটা দেখতে হবে। ব্যোমকেশের পরিচয় পেয়ে কিন্তু কামরার মধ্যে সকলেরই চোখ এবার এই দিকে খুলল। তাদের মধ্যে টুকরো টাকরা কথা ভেসে আসতে লাগলো। বুঝতে পারছিলাম এদের মধ্যে অনেকেই ব্যোমকেশকে চেনেন না, নাম হয়তো শুনেছেন। এখন ব্যোমকেশকে সামনে দেখতে পেয়ে তারা বেশ অবাক হয়ে গিয়েছে। যারা ব্যোমকেশকে চেনে তাদের মধ্যে কয়েকজন নিজেদের মধ্যে বলাবলি করছিলেন। আসলে ব্যোমকেশকে যে তারা চিনতেন সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু ব্যোমকেশই তাদের বারণ করেছিল ব্যাপারটা না বলতে। এবার কিন্তু আমাদের কাজ করতেই একটু সুবিধাই হলো। অরিন্দম বাগচি আর আমি মিলে সকলের নাম ঠিকানা সমস্ত কিছু একটা কাগজে লিখে নিলাম। তাছাড়া অরিন্দম বাগচির তত্ত্বাবধানে এবার তল্লাশি করা হলো, যাতে কারোর কাছে কোনো অস্ত্র কিংবা এমন কিছু পাওয়া না যায় যেটা আইনের সাথে রাখার নিয়ম নেই। কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। অরিন্দম বাবুকে বাথরুমের দরজার পাশে পাহারায় রেখে আমি আর ব্যোমকেশ গিয়ে ঢুকলাম ভেতরে। আমাদের পেছনে রইলেন রঘুনাথবাবু, অমরেন্দ্রবাবু আর বিপিনবাবু। প্রথমেই আমরা গেলাম সেই ভদ্রলোকের কাছে, যেই ভদ্রলোক আমাদের খোপের উল্টো দিকের জানলায় বসেছিলেন, অর্থাৎ যিনি মারা গেছেন সেই নিশিকান্তবাবুর উল্টো দিকে। তার সামনে গিয়ে ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা, আপনার নামটা যেন কি? আমার নাম আদিনাথ রায়। আমি আসলে মালদাতেই যাচ্ছি। আচ্ছা, আপনার উল্টো দিকে বসে থাকা ভদ্রলোকের সাথে মানে নিশিকান্ত বাবুর সাথে আপনার কি কোনো কথা হয়েছিল? না, তেমন কোনো কথা তার সঙ্গে হয়নি। তবে একবার আমি বাথরুমের দিকে যাওয়ার সময় ভদ্রলোককে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তখন কৌতূহলবশতই প্রশ্ন করেছিলাম তিনি কোথায় যাবেন। তো তিনি অদ্ভুতভাবে আমায় বললেন, কোথায় যাব তার তো কোনো ঠিক নেই, কাছাকাছি কোথাও একটা নেমে পড়লেই হলো। আসলে কলকাতা থেকে দূরে কোথাও যেতে চাইছিলেন হয়তো। কিন্তু ভদ্রলোক এমন কথা বললেন কেন?
আর তাছাড়া আপনি যখন ভদ্রলোকের দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তখন কি সেখানে আর কেউ ছিল? না ব্যোমকেশবাবু, সেখানে আর কেউ ছিল না। তিনি একাই দরজার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে কিছু কথা বলছিলেন। ব্যাপারটা দেখে কিন্তু আমার অবাক লেগেছিল। ভদ্রলোক একা একাই নিজের সাথে কথা বলছিলেন। আচ্ছা বেশ, শেষ যখন ভদ্রলোক আপনার কাছ থেকে উঠে যান তখন তিনি আপনাকে কিছু বলেছিলেন? মানে তিনি কোথায় যাচ্ছেন কিংবা এমন কোনো কথা যেটা অতি সাধারণ কিন্তু তিনি বলেছিলেন? আদিনাথবাবু কিছু মনে করার চেষ্টা করলেন, তারপর বললেন, না ব্যোমকেশবাবু, কিন্তু তেমন কিছু বলেননি। খবরের কাগজটা আমি একবার ওনার কাছ থেকে চেয়েছিলাম, আর তিনি দিলেন না। বলেন খবরের কাগজটা নাকি আমাকে দেওয়া যাবে না। কিন্তু তার কারণ হিসেবে তিনি কিছুই বলেননি। আসলে ভদ্রলোকের আব্বাও কেমন অদ্ভুত ছিল। আদিনাথবাবুর কাছ থেকে তেমন কিছুই জানা গেল না। তবে এর মধ্যে অমরেন্দ্রবাবু বললেন, তিনি যখন ওই বাথরুমের দিকে গিয়েছিলেন তখন তিনি বাথরুমের ভেতরে নিশিকান্তবাবু, যিনি জীবনমোহনবাবুর ছদ্মনামে ট্রেনে উঠেছেন, তার মৃতদেহ দেখতে পান। এবং ঠিক তার একটু আগে সেখানে যাওয়ার সময় তিনি একজন মহিলাকে দরজার একপাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তবে সেই মহিলার সাথে একটি বাচ্চা ছেলেও ছিল। অমরেন্দ্রবাবুকে নিয়ে কামরার এদিক ওদিক ঘুরতেই অমরেন্দ্রবাবু একজন মহিলাকে নির্দেশ করেন। আমরা তার দিকে এগিয়ে যাই। ভদ্রমহিলা যে রীতিমতো ভয় পেয়েছেন তার বলে দিতে কষ্ট হয় না। তার বাচ্চা ছেলেটাকে তিনি কোলে নিয়ে দুহাতে শক্ত করে চেপে ধরেছেন। ব্যোমকেশ তার দিকে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা, আপনি তো খুন হবার আগে দরজার কাছে দাঁড়িয়েছিলেন। আপনি কি কোনো চিৎকার চেঁচামেচি কিংবা ধাক্কাধাক্কি শব্দ শুনেছিলেন? যে মহিলার সঙ্গে ব্যোমকেশ কথা বলছিল তার নাম আমরা পরে জানতে পেরেছিলাম। তবে তার নামটা এখানেই বলে রাখা ভালো। তার নাম কাদম্বরী রায়। তিনি তার ছেলে এবং তার স্বামীর সাথে যাত্রা করছিলেন হাওড়া থেকে। তবে তারা মালদা পেরিয়ে দূরে কোথাও একটা যাবেন বলছিলেন। কাদম্বরী দেবী বললেন, না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আপনারা শুধু শুধু আমার সন্দেহ করছেন। আমি আমি কিছু করিনি, সত্যিই করিনি। তিনি যে বেশ ভয় এবং উত্তেজিত হয়েছেন তা বোঝাই যাচ্ছিল। তার পাশে বসে থাকা স্বামী এবার বললেন, তার নাম নৃপেন। দেখুন ব্যোমকেশবাবু, ও কিছু জানে না, আর ও এসব খুনের ব্যাপারে জানবেটা কি করে? ওকে আপনি ছেড়ে দিন। আর আপনার কি মনে হয় ও খুন করেছে? ও মাত্র একবার ছেলেটাকে নিয়ে দরজার কাছে গিয়েছিল, তারপর তো ছেলেটাকে নিয়েই চলে এসেছে। যদি তেমন কিছু হয় তাহলে তো আমার ছেলে সেসব দেখবে। আর তাছাড়া শুধু শুধু একটা অচেনা লোককে কেউ খুন করতে যাবেই বা কেন? অরিন্দম বাগচি ততক্ষণে রঘুনাথ এবং বিপিনবাবুকে বাথরুমের দরজার সামনে দাঁড় করিয়ে চলে এসেছেন। আমাদের কাছে এসে তিনি কড়া গলায় বললেন, জেরা সবাইকেই করতে হবে। জেরা না করলে যে আসল অপরাধীকে আমরা খুঁজে বার করতে পারবো না। দেখুন, আপনাদের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে আমি আর ব্যোমকেশবাবু থাকাকালীন যদি কেউ খুন করে পালিয়ে যেতে পারে তাহলে সেটা যেমন পুলিশের লজ্জা তেমন ব্যোমকেশবাবুরও সম্মানের ব্যাপার। আপনার স্ত্রী যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে তার ভয় পাওয়ার কিছু নেই। এটুকু কথা আমি আপনাকে দিতে পারি। আর আপনি মিসেস রায়, আপনার ভয় পাওয়ার তো কিছু নেই। আমি জানি আপনার ছোট ছেলের জন্য আপনি ভয় পাচ্ছেন। এমন একটা ব্যাপার হয়ে যাবে, কিন্তু আপনি যা দেখেছেন কিংবা যা জানেন তা আমাদেরকে খুলে বলুন। কামরা সেই খোপে বেশ কিছুজন রয়েছে। তারা সবাই তাকিয়ে রয়েছে কাদম্বরী দেবীর দিকে। আমরা দাঁড়িয়ে রইলাম যাতায়াতের সেই ছোট্ট প্যাসেজটার জায়গায়। তিনি বেশ খানিকটা সময় নিলেন, ব্যাগ থেকে বোতল বার করে জল খেলেন। তারপর কোলে থাকা বাচ্চা ছেলেটিকে পাশে স্বামীর কোলে দিয়ে তিনি আস্তে আস্তে বললেন, আমি সত্যিই কিছু জানি না। আমি আমার ছেলেকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়েছিলাম। আসলে অনেকক্ষণ ধরে বসে থাকার জন্য ওর ভালো লাগছিল না। জানলা দিয়ে বারবার বাইরে হাত বার করছিল। তাই ওকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে একপাশে হেলান দিয়ে বাইরের দিকে দেখছিলাম। তার মধ্যে কে বাথরুমে গিয়েছে কিংবা কে সেখান থেকে এসেছে তা আমি সত্যিই জানি না। তবে যে ভদ্রলোক মারা গেছেন তাকে আমি ওই বাথরুমের দিকে একবার যেতে দেখেছি, কিন্তু সত্যি বলতে তাকে সেখান থেকে ফিরে আসতে দেখিনি। তারপরে নিশ্চয়ই আরও কেউ বাথরুমের দিকে গিয়েছিল। ওই ভদ্রলোক বাথরুমের দিকে যাওয়ার পরেও আরও 3 জন বাথরুমের দিকে গিয়েছে। তার মধ্যে ওই ভদ্রলোক শেষবার গিয়েছিলেন। তারপর তো ভদ্রলোক সেখানে গিয়েই চিৎকার করে ওঠেন,
আমিও ভয় পেয়ে গিয়ে আমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ি। পরে জানতে পারি যে এমন একটা ব্যাপার ঘটেছে। তবে তবে ওনার আগেও কিন্তু আরও দুজন সেদিকে গিয়েছিলেন। এই কথায় ব্যোমকেশ, অরিন্দম বাগচি আর আমি কেমন যেন চঞ্চল হয়ে উঠলাম। বুঝতে পারলাম যে অরিন্দম বাগচির মুখটা কেমন যেন লাল হয়ে আছে। আসলে পুলিশের স্বভাব, যাবে কোথায়? অপরাধের গন্ধ পাওয়ার পর থেকেই কেমন যেন মরিয়া হয়ে উঠেছে। ব্যোমকেশ কিন্তু তার মেজাজ হারালো না, বরং আগের থেকেও শান্ত গলায় বলল, আচ্ছা, আপনি অমরেন্দ্র বাবুকে দেখেছেন শেষের সময়, আর জীবনমোহন বাবু মানে নিশিকান্ত বাবু বাথরুমে যাওয়ার পর তাকে আপনি ফিরে আসতে দেখেননি। আপনার ব্যাপারটা খেয়াল থাকার কথা নয়, কারণ আপনি বাইরের দিকে তাকিয়ে আপনার ছেলেকে কিছু দেখাচ্ছিলেন বললেন। তাহলে আপনি কি করে বুঝতে পারলেন যে নিশিকান্ত বাবু সেখান থেকে ফেরেননি? প্রথম যে ভদ্রলোক বাথরুমের দিকে গিয়েছিলেন সেই ভদ্রলোক যদি ফিরে আসতেন তাহলে আমি তাকে দেখতে পেতাম। আসলে আসলে গাড়িটা মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছিল, তাই আমরা দরজার একদম সামনে যাইনি, মাঝামাঝি জায়গায় ছিলাম। তাই কেউ একজন গেলে কিংবা আসলে ব্যাপারটা আমার ঠিক নজরে পড়তো। আর তখন আমি একবার পেছনের দিকে ঘুরে তাকিয়েছিলাম। তাছাড়া ও বাথরুমের দিক থেকে কেউ এলে সে হাত ধোয়ার জন্য ওই ওই সামনের কলের কাছে এসে দাঁড়াতো, আর তখনই আমি লোকটার দিকে তাকাতাম আর সে আমার নজরে পড়তো। অন্তত যদি নিশিকান্ত বাবু ফিরে আসে সেটা আমার নজর এড়িয়ে যেতে পারে বটে, তবে আমি কিন্তু তাকে ফিরে আসতে দেখিনি। তারপরে যারা ওদিকে গিয়েছে তারা কিন্তু ফিরে এসেছে। শুধু উনি চিৎকার করে উঠেছিলেন, তখন আমি... এবার ভালো করে মনে করুন মিসেস রয়, ওই দুজন যারা বাথরুমের দিকে গেছিল তারা কে? পলকের মধ্যেই একটা ব্যাপার ঘটে গেল। কাদম্বরী দেবী এতক্ষণ শান্তভাবে সব কথাগুলো বলছিলেন, কিন্তু অরিন্দম বাগচির গলা শুনে তিনি কেমন যেন আবার কুঁকড়ে গেলেন। তিনি ভয়ে জড়সড় হয়ে যেতেই ব্যোমকেশ বলল, অরিন্দমবাবু, আমি বুঝতে পারছি আপনি ব্যাপারটা নিয়ে উত্তেজিত হয়ে পড়েছেন। আমাদের হাতে সময় খুব কম, অপরাধীকে খুঁজে বার করতে হবে। কিন্তু উনি একজন মহিলা, ওনাকে এইভাবে জেরা করলে উনি ভয় পেয়ে যাবেন। ভয় পেয়ে উনি আর কিছুই বলতে পারবেন না। একটা কাজ করুন, আপনার ছেলেকে না হয় খানিকক্ষণের জন্য... আচ্ছা অজিত, তুমি ওই ছেলেটিকে নিয়ে খানিকক্ষণ ওখানে বসো তো। আমার মনে হয় ছেলেটি ঘুমিয়ে পড়েছে, তোমার খুব একটা অসুবিধা হবে না। কাদম্বরী দেবী, আপনি আর নৃপেনবাবু, আপনি আমার সাথে একটু আসুন। আপনারা না হয় দরজার কাছে গিয়ে দাঁড়ান, আপনাদের সাথে বাকি কথাগুলো বলি। এখানে লোকজনের মধ্যে আপনি হয়তো খানিকটা ভয় পাচ্ছেন, কিংবা আপনার সমস্যা হচ্ছে। কাদম্বরী দেবীর স্বামী নৃপেন বললেন, না না, আমরা কোথাও যাব না। আপনার যা প্রশ্ন করার আপনি এখানে প্রশ্ন করুন। আমরা কেন যাব? আমরা কি অপরাধী নাকি? আপনি কি ভাবেন বলুন তো? আপনি গোয়েন্দা বলে আপনি যা খুশি তাই করবেন? আপনি জানেন আমাদের পরিচয়? আপনি জানেন আমরা চাইলে আপনার নামে কিন্তু মানহানির মামলা করে দিতে পারি। ব্যোমকেশ কিন্তু হাসল। আমি দেখেছি চরম বিপদের মুহূর্তে এমনভাবে মাথা ঠান্ডা রেখে সে সমস্ত ব্যাপারটা পরিচালনা করে, যেটা আমি হলে কখনোই পারতাম না। ব্যোমকেশ হাসি মুখেই বলল, দেখুন নৃপেনবাবু, আমরা কিন্তু এতটা পথ এখনো যাব। এর মধ্যে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো আপনাদেরই সমস্যা হবে, তাই না? সেটা আমার সাথেও হতে পারে, আপনার সাথেও হতে পারে, কিংবা আপনার স্ত্রীর সাথেও হতে পারে। আরেকটা ব্যাপার নৃপেনবাবু, আপনার স্ত্রী কিন্তু সেই মুহূর্তে দুজনকেই বাথরুমের দিকে যেতে দেখেছিল, আর সেই দুজনই নিশ্চয়ই আপনার স্ত্রীকে দেখেছে। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। এবার আপনার যদি ইচ্ছে হয় তাহলে আমাদের সাহায্য করবেন না, তবে অপরাধীকে আমি এই কামরা থেকে কোথাও বাইরে যেতে দেব না। প্রয়োজন হলে যে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে সেই প্ল্যাটফর্ম থেকে আমি রক্ষী তোলার ব্যবস্থা করব। ব্যোমকেশ শান্ত গলায় কথাগুলো বললেও শেষের কাজগুলো কেমন যেন শক্ত আর গম্ভীর শোনালো বোধ হয়। নৃপেন একটু ইতস্তত হয়েই বললেন, আচ্ছা আচ্ছা, বেশ, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমার ছেলেটা ঘুমিয়ে রয়েছে। তাছাড়া ও গোটা ব্যাপারটা নিয়ে ভীষণ ভয় পেয়ে গিয়েছে। আর তো তোমার যদি আর কিছু মনে না থাকে তুমি ব্যোমকেশ বাবুকে বলে দাও। কাদম্বরী দেবী এতক্ষণ চুপ করে বসেছিলেন। এবার তার স্বামীর কথা শুনে একবার আমাদের দিকে আর একবার আশেপাশে বসে থাকা লোকদের দিকে তাকালেন। তার উল্টো দিকে সিটে বসেছিলেন একজন প্রবীণ ভদ্রলোক, তবে তার বয়স দীনেশবাবুর থেকে বেশি হবে বলে মনে হয় না। এবার তিনি বললেন, আরে তোমরা যদি কিছু দেখে থাকো বলে দাও,
তোমরা এনার নাম শোনোনি? ইনি ব্যোমকেশ বাবু, এখানকার বিখ্যাত গোয়েন্দা। পুলিশের অনেক কেসে, এমনকি ব্যক্তিগত কিছু কেসে উনি বেশ ভালোই তদন্ত করেছেন। আর নাম জানে না তেমন লোকের সংখ্যা খুব কম। ছাড়া খবরের কাগজেও ওনার নাম দেখা যায়। আর ওনার পাশে যে দাঁড়িয়ে আছে উনি হলেন অজিত বাবু। ওনার লেখা বই পড়ে তো ব্যোমকেশ বাবুর কথা জানা যায়। আপনারা বলুন, আপনারা যা জানেন বলুন। অপরাধীকে ধরতে পারলে তো সেটা আমাদের জন্যই ভালো। ভদ্রলোকের কথা শুনে আমার কিন্তু বেশ ভালো লাগলো। আসলে আমার বইয়ের খ্যাতির জন্য ব্যোমকেশের নাম অনেকেই শুনেছে। এখন এই চরম মুহূর্তের অবস্থার মুখে পড়ে ব্যাপারটা শুনে আমার বেশ ভালো লাগলো। তবে মনের মধ্যে যে পুলকটা জেগেছিল সেটা আমি বাইরে ব্যাখ্যা করলাম না। ব্যোমকেশ, ভদ্রমহিলা বলছেন দুজনকে দেখেছেন, তাহলে দুজনের মধ্যে দুজনেই অপরাধী হতে পারে না। কিন্তু একজন অপরাধী আরেকজন অপরাধী নয়, তাহলে তৃতীয়জন মৃতদেহটা দেখলো না কেন? ব্যোমকেশ হাসলো, তারপর আমার দিকে তাকালো। ব্যোমকেশ এমনভাবেই হেসেছিল যেন আমি এমন একটা প্রশ্ন করে ফেলেছি যে প্রশ্নটা করার মতো নয়। আমার কথার উত্তর দিলেন অরিন্দম বাগচি। তিনি বললেন, অজিতবাবু, আপনি দেখেননি? পাশাপাশি দুটো বাথরুম রয়েছে। একজন বোধহয় ওই বাথরুমে গেছিল, আর একজন হলেন অপরাধী। তাই দুজনের সাথে দেখা যেমন করতে পারেনি, তেমনি নিশিকান্ত বাবুর মৃতদেহ দ্বিতীয় লোকটিও দেখতে পায়নি। তবে এই দ্বিতীয় লোকটি কে? অপরাধী আর এই দ্বিতীয় লোক দুজনেই আমাদের মধ্যেই রয়েছে, কিন্তু সে হয়তো ভয়ে তার নামটা বলতে চাইছে না, কারণ তারও একটা ভয় রয়েছে এসব বিষয়ে। আমরা তাকেও সন্দেহ করতে পারি, যে ক্ষেত্রে আমাদের সন্দেহ করার মতো কেউ নেই। সেখানে একটা সন্দেহের নাম পড়লে তার উপর যে পুরোপুরি ব্যাপারটা গিয়ে পড়বে। এভাবে 1 ঘন্টা কেন, একদিনেও তো আমরা কিছুই করতে পারবো না। তারপর কামরার প্রায় মাঝামাঝি এসে গলা তুলে বললেন, আপনাদের সবাইকেই বলছি, নিশিকান্তবাবু বাথরুমে যাওয়ার সময় মিসেস রায় তার ছেলেটিকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়েছিলেন। সেই সময় যারা যারা বাথরুমের দিকে গেছিল তাদের মধ্যে দুজনের কথা উনি বলেছেন। এখন ওই দুজনের মধ্যে একজন অপরাধী আর একজন অপরাধী নয়। যে অপরাধী নয় সে নিজে আমাদের কাছে নিজের পরিচয় দিক। আমি কথা দিচ্ছি, তার ভয় পাওয়ার কিছু নেই। তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়া গেলে তাকে আমরা কিছুই করব না। কিন্তু যদি সে নিজের পরিচয় না দেয় আর পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু তাকে সহজে ছাড়া হবে না। গোটা কামরার মধ্যে বসে থাকা 23 জন, মানে আমাদের বাদ দিয়ে 20 জন যেন আমাদের দিকে তাকিয়ে রইল। বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল। এর মধ্যে তাদের বয়সে বেশ খানিকটা কম। বাকি থাকা 16 জন একদৃষ্টিতে আমাদের দিকে দেখছিল। অরিন্দম বাগচি আবার গলা তুলে বললেন, এখনো বলছি কে? অরিন্দম বাগচির কথাটা কিন্তু শেষ হলো না। আমাদের খোপের ভেতর থেকে বেরিয়ে এলো একজন মধ্যবয়স্ক এক যুবক। তার মুখটা কেমন যেন কালো হয়ে এসেছে, গোটা মুখে ভয় ছড়িয়ে পড়েছে। আমাদের দিকে এগিয়ে আসতে আসতে আমতা আমতা করে বলল, আমি বাথরুমটার দিকে গিয়েছিলাম। বিশ্বাস করুন স্যার, আমি এখন করিনি। আমি উল্টো দিকের বাথরুমটা গিয়েছিলাম। অরিন্দম বাগচি তার হাতটা ধরে টেনে কাদম্বরী রায়ের একদম সামনাসামনি এনে দাঁড় করালেন। দেখুন তো মিসেস রায় চিনতে পারছেন কিনা? এই লোকটাকে দেখেছিলেন আপনি বাথরুমের দিক থেকে ফিরে আসতে? কাদম্বরী দেবী কিন্তু ততক্ষণে নিজেকে খানিকটা সামলে নিয়েছেন। গোটা ব্যাপারটা এখন যেন তিনি বুঝতে পারছেন। তাকে যে কেউ সন্দেহ করছে না সেটাও সে বুঝতে পেরেছেন। আর তার সাথে তিনি সাহায্য না করলে অপরাধীকে তাড়াতাড়ি ধরা যাবে না সেটাও তিনি বুঝতে পেরেছেন। তিনি একবার ভালো করে দেখে বললেন, একবার পেছনের দিকে ঘুরুন আপনি। যুবকটি ঘোরার আগেই অরিন্দম বাগচি তার 2 কাঁধ ধরে তাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল। এবার কিছুক্ষণ ভালো করে তাকিয়ে দেখে কাদম্বরী দেবী বললেন, হ্যাঁ, প্রথম যে গিয়েছিল সে এই ছিল। আমি দরজার কাছে দাঁড়িয়ে একবার পেছনের দিকে ঘুরেছিলাম, তখন পেছন থেকে এই জামাটাই দেখতে পেয়েছিলাম। যুবকটি বলল, সত্যি বলছি স্যার, আমি সত্যিই কিছু জানি না। আমি গিয়েছিলাম ডান দিকের বাথরুমটাই, আর ওই মৃতদেহটা তো রয়েছে বাঁ দিকের বাথরুমে। আমি সত্যিই কিছু জানি না স্যার, সত্যিই কিছু জানি না। আমার কোনো দোষ নেই। আচ্ছা কাদম্বরী দেবী, যদি আপনি এই ছেলেটির জামার পেছনটা দেখেছিলেন, তাহলে আরেকজনের ক্ষেত্রে ব্যাপারটা দেখতে পেলেন না কেন? তখন ছেলেটা সামনের দিকে তাকিয়ে বাইরে দেখছিল, আমি ওকে বাইরের দিকে দেখাচ্ছিলাম।
তাই পেছনের দিকে তাকিয়ে আর কিছু দেখিনি। তবে পেছনে যে কেউ একটা এসে দাঁড়িয়েছিল, আর ওই গাড়ির ঝাঁকুনিতে একবার এক পলকের জন্য পেছনের দিকে চোখ চলে গিয়েছিল। অন্যমনস্ক ছিলাম, তাই কে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারিনি। তবে পেছনে কেউ একটা দাঁড়িয়েছিল। তারপর সে ভেতরের দিকে চলে গেল, কিন্তু পেছনে ঘুরে তাকে দেখা হয়নি। আচ্ছা, তার মানে আসল খুনি যে, তাকে আপনি দেখতে পাননি, আসল জিনিসটাই দেখতে পেলেন না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তুমি বলো তো, তুমি আর কিছু দেখতে পেয়েছিলে? মানে তুমি যখন বাথরুমে গিয়েছিলে, বাথরুম থেকে ফিরে আসার সময় আর কাউকে সেদিকে যেতে দেখেছিলে? না স্যার, আমি সত্যি কথা বলছি। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি শান্তিনিকেতনের দিকে যাচ্ছি। প্রথমে মালদা যাব, তারপর সেখানে আমার পিসির বাড়িতে বেশ কিছুদিন থাকবো। সেখানে কিছুদিন থেকে আমি শান্তিনিকেতনে চলে যাব। আমি সত্যি বলছি স্যার, এসবের কিছু আমি জানি না। আমি শুধু শুধু ওই লোকটাকে খুন করতে যাব কেন? ব্যোমকেশ যুবকটাকে টেনে নিয়ে তার সিটে নিয়ে চলে গেল। আমিও তার সাথে গেলাম। যুবকটি তার ব্যাগ খুলে বিশ্ববিদ্যালয়ের কিছু কাগজপত্র দেখালো। তার ব্যাগে কিছু বইপত্রও রয়েছে। দেখে বোঝা গেল যে সে একজন ছাত্র। সে সত্যি কথাই বলেছিল, কিন্তু ছেলেটির মুখ দেখে ছাত্র বলে মনে হলো না। তবে ব্যোমকেশের সাথে থাকতে থাকতে একটা ব্যাপার আমি এতদিনে বুঝতে পেরেছি। কারোর মুখ দেখে বিচার করা সম্ভব নয় যে তার মনে কি রয়েছে। যুবকটা কিন্তু তার সিটে বসে হাতের মাঝে মাথা রাখলো। তারপর ধরা গলায় আস্তে আস্তে বলল, স্যার, এই কেসে আমার জড়াবেন না, দয়া করুন। আমার যদি বাড়িতে একবার জানতে পারে এই সমস্ত কিছুতে আমি জড়িয়ে পড়েছি, তাহলে কিন্তু আমি আর বাড়ি থেকে একা একা কোথাও বাইরে বেরোতে পারবো না। ব্যোমকেশ এগিয়ে গিয়ে তার কাঁধের উপর একটি হাত রাখলো। চিন্তা করো না, তোমার কোনো ভয় নেই। একটা কথা আমায় মনে করে বলো তো, তুমি যখন বাথরুমে গিয়েছিলে তখন উল্টো দিকের বাথরুমের দরজাটা নিশ্চয়ই বাইরে থেকে বন্ধ ছিল, নাকি ভেতর থেকে বন্ধ ছিল? বন্ধ ছিল এইটুকু মনে আছে, কিন্তু বাইরে থেকে বন্ধ ছিল নাকি ভেতর থেকে বন্ধ ছিল সেটা কিন্তু আমার মনে নেই। কোনো গন্ধ পেয়েছিলে? মানে ক্লোরোফর্ম জাতীয় কোনো মিষ্টি গন্ধ, এমন কোনো একটা গন্ধ যেটা শুকলে বেশ মাথা ঝিমঝিম করে? আসলে তুমি না দেখলেও বুঝতে পারবে। আর নিশ্চয়ই জানো ক্লোরোফর্ম কি কাজ করে। আর তেমনই কোনো একটা গন্ধ কি তুমি পেয়েছিলে? আপনারা সবাই যখন ওই মৃতদেহ দেখতে গিয়েছিলেন তখন আমিও সেখানে গিয়েছিলাম। ওই বাথরুমের কাছ থেকে ক্লোরোফর্মের গন্ধ তখন আমি পেয়েছি। কিন্তু সত্যি বলছি স্যার, যখন ওই বাথরুমে গিয়েছিলাম তখন কিন্তু তেমন কোনো গন্ধ আমি পাইনি। ব্যোমকেশ এই কথায় কেমন যেন চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ করে তার দিকে তাকিয়ে মনে হলো সে যেন আশা করেছিল যুবকটি বাথরুমের কাছে দাঁড়িয়ে ক্লোরোফর্মের গন্ধ পেয়েছে। তাই ব্যোমকেশের এমন চিন্তিত মুখ দেখে আমি বললাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, তুমি হঠাৎ ক্লোরোফর্ম নিয়ে পড়লে কেন? আর ও যদি কোনো রকম গন্ধ না পেয়ে থাকে তাহলে সমস্যাটা কোথায়? তুমি বুঝতে পারছো না অজিত, তুমি বুঝতে পারছো না। ওরকমের গন্ধ যদি ও পেত তাহলে কেসটার বিষয়ে একটা ধারণা করা যেতে পারত। কিন্তু ক্লোরোফর্মের গন্ধ যখন ও পায়নি, তাহলে এই কেসটা বেশ জটিল, সেটা বোঝাই যাচ্ছে। একবার ভেবে দেখো, নিশিকান্তবাবু বাথরুমে গিয়েছিলেন। প্রথমে কাদম্বরী দেবী দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে যেতে দেখেছিল। তারপরে বাথরুমে গিয়ে পরপর দুজন, একজন এই যুবকটি আর একজন অপরাধী। এবার যদি মনে করি নিশিকান্তবাবুর খুনটা আগেই হয়ে গেছে, তাহলে ক্লোরোফর্মের গন্ধ পাশের বাথরুমের দরজা থেকে পাওয়াটা সম্ভব। আর যদি মনে করি খুনটা পরে হয়েছে, তাহলে নিশিকান্তবাবু দরজা খুলে কাউকে ভেতরে ঢুকতে দেবেন কেন? তিনি দরজা খুলে অপরাধীকে ভেতরে ঢুকতে দেবেন সেটা তো ধারণা করা যায় না। আর যদি তেমনটাই হয়, তাহলে কাদম্বরী দেবী দরজার কাছে দাঁড়িয়ে কোনো কিছু শুনতে পেলেন না কেন? ব্যোমকেশ যে প্রশ্নগুলো আমায় করলো সেগুলো শুনে আমি কিন্তু এবার সত্যিই অবাক হয়ে গেলাম। বুঝলাম ব্যাপারটা সত্যিই জটিল হয়ে পড়েছে। যুবক যদি ক্লোরোফর্মের গন্ধ পেত তাহলে একটা আন্দাজ সত্যিই করা যেত, কিন্তু ক্লোরোফর্মের গন্ধ সে পায়নি। তাহলে সত্যিই কেসটা জটিল হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ভেবে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, ব্যোমকেশ, এমনটা কি হতে পারে না যে এই লোকেদের মধ্যে কেউ একজন মিথ্যা কথা বলছে? হয় কাদম্বরী দেবী, না হলে এই যুবকটি, আর না হলে অমরেন্দ্রবাবু। যুবকটি আমার কথা শুনে কেমন যেন হা হা করে উঠল। সিট ছেড়ে দাঁড়িয়ে কিছু একটা বলতে গেল, কিন্তু তার আগেই ব্যোমকেশ হাত তুলে তাকে থামিয়ে দিয়ে আমাকে বলল, অমরেন্দ্রবাবু মিথ্যে কথা বলবেন? আচ্ছা, এই কথাটা তোমার হঠাৎ মনে হলো কেন? আমি ব্যোমকেশকে নিয়ে সেই জায়গাটা ছেড়ে বাথরুমের দিক থেকে অন্য পাশের দরজায় এসে দাঁড়ালাম। ওদিকে অরিন্দম বাগচি
রঘুনাথবাবু, এমনকি অমরেন্দ্রবাবু কামরার ভেতরের খোপে এদিক ওদিক সবার সঙ্গে কথা বলছেন। বাথরুমের সামনে দরজায় দাঁড়িয়ে ঘড়িতে একবার সময় দেখে নিলাম। ততক্ষণে প্রায় মিনিট 20 কেটে গেছে। আসলে আমার মনে হচ্ছিল যেন অনেকটা সময় কেটে গেছে, কিন্তু তখন সময় কাটতেই চাইছে না যেন। সে যাই হোক, দরজার কাছে গিয়ে ব্যোমকেশকে বললাম, একটা কথা ভেবে দেখো, অমরেন্দ্রবাবু যখন বাথরুমের দরজার কাছে গেলেন তখন দরজাটা বাইরের দিক থেকে খোলা ছিল, অথচ নিশিকান্তবাবু যদি ঘরের ভেতরে থাকেন তাহলে তিনি ভেতর থেকে দরজাটা বন্ধ করে রাখবেন। খুনি যদি তাকে খুন করে তারপর বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে, তাহলে সেই দরজা নিশিকান্তবাবু আটকালো কী করে? মনে আছে অমরেন্দ্রবাবু বলেছিলেন দরজা খোলার সময় 2-3 বার ধাক্কা দিতেই নিশিকান্তবাবুর শরীরটা বাথরুমের মধ্যে সামান্য ঘুরে গিয়েছিল। আর নিশিকান্তবাবুর শরীরটা যতই ছোট হোক না কেন, বাথরুমের মেঝে কিন্তু তার উচ্চতা থেকে কম। অথচ আমরা যখন মৃতদেহ দেখেছি তখন মৃতদেহ সামান্য ভাঁজ হয়েছিল। অমরেন্দ্রবাবুর কাছেও কিন্তু সুযোগ ছিল নিশিকান্তবাবুকে খুন করার। তারপর যদি সে আমাদের ডাকতো। আমার কথায় ব্যোমকেশের মুখে চিন্তার ভাঁজ পড়ল। ব্যোমকেশ চিন্তিত মুখে বেশ কিছুক্ষণ ছোট্ট কামরার প্যাসেজের দিকে তাকিয়ে রইল। আমিও তাকালাম। সবাই যে যার সিটে বসে থাকলেও সবার মধ্যে কেমন যেন একটা উত্তেজনা কাজ করছে। একদম শেষের দিকে দরজার কাছে দাঁড়িয়ে অরিন্দম বাগচি পাশে দাঁড়ানো অমরেন্দ্রবাবুকে কিছু একটা বলছেন। তার হাত নাড়ানো দেখেই বোঝা যাচ্ছে যে তিনি বেশ উত্তেজিত হয়ে কথা বলছেন। তার পাশে রঘুনাথবাবু একটু ভেতরের দিকে এগিয়ে এসেছেন। আর আমাদের পাশের সিটে জানলায় বসে থাকা সেই ভদ্রলোক এখন নিজেকে খানিকটা ধাতস্থ করতে পেরেছেন। তিনি রঘুনাথবাবুর সঙ্গে কথা বলছেন। বাইরে থেকে একটা হাওয়া এসে ঢুকছে। ট্রেনের গতি বেড়েছে, তাই হাওয়াটা আমাদের গায়ে এসে যেন ধাক্কা দিচ্ছে। ব্যোমকেশ নিজের মনে মনেই বলল, গোটা কেসটাই ধোঁয়াশায় মোড়া অজিত। জীবনমোহন বাবু মানে নিশিকান্ত বাবু কেন গাড়িতে উঠেছিলেন? তার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে যে ট্রেনে তাকে কেউ খুন করতে যাবে? কিন্তু ব্যোমকেশ, আমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। আমাদের হাতে আর হয়তো 8 ঘন্টার মতো রয়েছে। এর মধ্যে অপরাধীকে খুঁজে বার করতে না পারলে ট্রেন যদি স্টেশনে ঢুকে যায় তারপর কিন্তু আর কাউকে পাওয়া যাবে না। অপরাধী যে কোনো সময় প্ল্যাটফর্মে নেমে পালিয়ে যেতে পারে। সেটা সম্ভব নয় অজিত। ট্রেন স্টেশনে থামার আগেই এপাশের দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখবো। ওই দরজার কাছে থাকবে তুমি আর একজন, আর এই দরজার কাছে থাকবো আমি। অরিন্দম বাগচিকে প্ল্যাটফর্মে পাঠাবো স্টেশন মাস্টার এবং স্টেশন সংলগ্ন রক্ষীদের সাথে কথা বলে রক্ষীর ব্যবস্থা করার জন্য। এর মধ্যে যাতে কেউ পালাতে না পারে সে ব্যাপারটা তোমাকে দেখতে হবে। তুমি কি এখনো বিশ্বাস করো ব্যোমকেশ যে আমরা অপরাধীকে ধরতে পারবো? অপরাধীকে খানিকটা আমরা আন্দাজ করতে পেরেছি অজিত। এখন শুধু আমাদের খুঁজে বার করতে হবে অপরাধের মোটিভ, আর তারপরেই অপরাধীকে খুঁজে বার করা যাবে। দেখো, অকারণে কেউ নিশিকান্ত বাবুকে বাথরুমের মধ্যে খুন করতে যাবে না। বাথরুমের মধ্যে তাকে খুন করা অর্থাৎ অপরাধীকে যাতে কেউ দেখতে না পায়। খুব ঠান্ডা মাথায় কেউ এই কাজটা করেছে। আর তুমি যে বলছো অমরেন্দ্রবাবু কাজটা করেছেন, তার পক্ষে কাজটা করা অসম্ভব নয়। আর শুধু অমরেন্দ্রবাবু কেন, এই ট্রেনে নিশিকান্ত বাবুর চেয়েও যাদের উচ্চতা বেশি তারা সবাই এই কাজটা করতে পারে। এমনকি তোমারও উচ্চতা কিন্তু নিশিকান্ত বাবুর থেকে বেশি। ব্যোমকেশের কথায় আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, মানেটা কি? আমি খুন করতে চাইবো কেন? আর নিশিকান্তবাবুর কাছে এমন তো কিছু ছিল না যার জন্য তাকে খুন করতে যাব। ব্যোমকেশ আমার কথায় হঠাৎ একবার আমার মুখের দিকে তাকালো, তারপর বলল, কি বললে অজিত? আরেকবার বলো। ব্যোমকেশ যখন এমনভাবে কথা বলে তখন বোঝা যায় যে সে কিছু একটা আন্দাজ করতে পেরেছে। এমন কিছু একটা তার মাথায় এসেছে যেটা এখনো পর্যন্ত আমরা ভেবে উঠতে পারিনি। তাই তার মুখের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বললাম যে নিশিকান্তবাবুর কাছে এমন তো কিছুই ছিল না, মানে দামি কিছু, যে ওটার জন্য তাকে কেউ খুন করে তার কাছ থেকে ওই জিনিসটা চুরি করবে। তার মানে তুমি বলতে চাইছো নিশিকান্ত বাবুর কাছে এমন কিছু যদি থাকতো তাহলে তাকে খুন করে সেটা কেউ নিতে পারত। কিন্তু তার কাছে এমন কি ছিল নাকি ছিল না সেটা আমাদের জানাটা দরকার। দেখো, নিশিকান্ত বাবুর ব্যাগপত্র ঘেটে অন্তত এটা বোঝা যাচ্ছে যে তিনি ছদ্মবেশ নিয়ে লুকিয়েছিলেন। তিনি কোথাও পালানোর চেষ্টা করছিলেন কিংবা কারোর কাছ থেকে লুকিয়ে যেতে চাইছিলেন। সেটা কেন? তার কাছে কি এমন কিছু একটা ছিল যেটা তিনি লুকিয়ে রাখতে চাইছিলেন? এমনটাও তো হতে পারে অজিত যে সেটার জন্যই খুনটা হয়েছে। কেউ ক্লোরোফর্ম দিয়ে নিশিকান্ত বাবুকে অজ্ঞান করে তারপর
নিশিকান্তবাবু যখন বাথরুমের দিকে গেলেন তুমি কি লক্ষ্য করেছিলে? হ্যাঁ অজিত, নিশিকান্তবাবু বাথরুমের দিকে বেশ অনেকক্ষণ আগেই গিয়েছিলেন। তারপর বাথরুমের দিকে কারা গিয়েছে সেটা আমার ঠিক মনে নেই, তবে নিশিকান্তবাবুকে আমি যেতে দেখেছিলাম। কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে, কি যেন আমি একটা মনে করতে পারছি না। আর একটা কিছু রয়েছে যেটা আমার মনে করা প্রয়োজন অজিত। আমি অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে আরও 30 মিনিট বাকি। ব্যোমকেশবাবু কিছু বুঝতে পারলেন? একবার মৃতদেহটা ভালো করে দেখবেন নাকি, যদি কিছু বোঝা যায়। তিনি আরও একটি কথা বললেন, যেটি অনেকটা এই রকম। ভদ্রলোকের কাছে বোধহয় কোকেন ছিল। আসলে বাথরুমের মধ্যে বেশ খানিকটা কোকেন একপাশে পড়ে থাকতে দেখা গেছে। বাকি কোকেনটুকু কোথায় তা সে জানে না, তবে পুলিশে থাকার দরুন এর আগে সে কোকেন দেখেছে, তাই তার ব্যাপারটা মনে হলো বাথরুমের একপাশে খানিকটা কোকেন পড়ে থাকতে দেখে, যে বাথরুমের মধ্যে কেউ কোকেন খুলেছিল। ব্যোমকেশ বলল, কোকেন? তার মানে বাথরুমের মধ্যে নিশ্চয়ই নিশিকান্ত বাবুর সাথে যে ছিল তার কাছে কিংবা নিশিকান্ত বাবুর কাছে কোকেন থাকতে পারে। ব্যাপারটা সেটা নাও হতে পারে ব্যোমকেশবাবু। ওই বাথরুমে তো এই ট্রেনের মধ্যে আরো অনেকেই গেছে, আর কোকেনটা একদম দেওয়ালের দিকে সামান্য একটা ডালায় পড়েছিল। সেটা আজকের না আগের সেটা কিন্তু বোঝা যায় না। দেয়ালের একপাশে পড়ে না থাকলে সেটা কখনোই বোঝাও যেত না। আর সত্যি বলতে আপনি বাথরুমের অবস্থাটা দেখেছেন, সেখানে ওভাবে কোকেনটাকে পরীক্ষা করা সম্ভব নয়। তবে আমার কেমন যেন মনে হচ্ছে ওটা কোকেন ছাড়া অন্য কিছু হতে পারে না। আর খানিকটা আমি সংগ্রহ করে রেখেছি, এই দেখুন। কথাটা শুনে আমি অরিন্দম বাগচির দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম তার হাতে ধরে রাখা রয়েছে সাদা কাগজের মধ্যে বেশ খানিকটা সাদা ঠেলার মতো কুড়ো। অরিন্দম বাগচি আবার বললেন, এটা নিয়ে গিয়ে পরীক্ষা করলেই জানা যাবে। তাহলে ভাবুন ব্যোমকেশবাবু, এই ট্রেনের কামরার মধ্যে একটা খুন, তাছাড়া আবার কেউ কোকেন পাচার করার চেষ্টা করছিল। ব্যাপারটা একবার ভালোভাবে দেখতে হচ্ছে। নেহাত আমায় মালদায় চলে যেতে হচ্ছে একটা বিশেষ কাজে, না হলে ব্যাপারটা আরো ভালোভাবে দেখা যেত। ব্যোমকেশবাবু, আপনি চেষ্টা করুন, ট্রেনটা থামার আগেই যদি অপরাধীকে খুঁজে বার করা যায়। আমি দেখছি খুনের সাথে সাথে তার উপর কোকেন পাচার করার একটা কেস দিতে পারলে অপরাধীকে এই জন্মে আর জেলের বাইরের হাওয়া খেতে হবে না। ব্যোমকেশ গভীরভাবে কি যে ভেবে চলেছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। কাগজটা অরিন্দম বাগচির হাতে ফিরিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, এই কামরাই সবার ব্যাগপত্র খুঁজে দেখলে এবং তাদের সার্চ করলেও কিন্তু কোকেন কারোর কাছে আছে নাকি সেটা জানা যাবে, কিন্তু সেটা ঠিক হবে না। তার কারণ হলো আপনি এখন ডিউটিতে নেই। তাছাড়া আমাদের পক্ষে ওভাবে সার্চ করারও কোনো ওয়ারেন্ট নেই। কিন্তু তাই বলে ব্যোমকেশ একজন অপরাধীকে এভাবে ছেড়ে দেওয়া তো আর যাবে না। না ব্যোমকেশ, এটা হতে পারে না। নেহাত একজন খুন হয়েছে, সেটা আলাদা ব্যাপার। তবু ধরো যদি এই ট্রেন গন্তব্যে পৌঁছানোর আগে আরও কিছু করা হয়। ব্যোমকেশ বাইরের দিকে তাকিয়ে কিছু ভাবছিল। আমি আর অরিন্দম বাগচি একবার মুখ চাওয়াচাই করলাম। ব্যোমকেশ বলল, মনে হচ্ছে এই কেসে অপরাধের ব্যাপারটা আমরা যেভাবে ভাবছি আসলে সেভাবে হয়তো ঘটেনি। আর তাছাড়া আমরা এমন কিছু একটা দেখতে ভুলে যাচ্ছি যেটা আমাদের এই কেসটা অতি সহজেই সমাধান করে দেবে। মানে? একটা কথা ভেবে দেখো জি, আমরা যেখানে বসে রয়েছি তারপরেই একটা খোপ রয়েছে, তারপরে রয়েছে বাথরুমের কাছে দরজা। অর্থাৎ যদি কেউ সেই সময় বাথরুমের দিকে যায় তাহলে আমাদের পেছনের খোপে বসে থাকা ভদ্রলোকেরা নিশ্চয়ই তাকে দেখবে। অপরাধী আর ওই যুবক সেই সময় গিয়েছিল এবং যে সময় ফিরে এসেছিল নিশ্চয়ই তারা দেখে থাকবে, এবং নিশিকান্ত বাবুকেও তারা যেতে দেখবে এবং আসতে দেখবে, তারপরে অমরেন্দ্র বাবুকে। আমরা যদি সচেতন থাকতাম তাহলে আমরা দেখতে পেতাম, কিন্তু এমন তো নয় যে আর কেউ দেখেনি। দরজার কাছ থেকে যাওয়ার সময় কেউ না কেউ তাদেরকে দেখেছে। এবার আসল কথা হলো কেউ তাদের মুখ দেখেছে নাকি। একটা কিছু নিশ্চয়ই জানা যাবে ওদের কাছ থেকে। ওদের কাছ থেকে সেটা জানার চেষ্টা করো। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে অজিত, আমি যেন কিছু একটা ভুলে যাচ্ছি, এমন কিছু একটা যেটা এই কেসে খুবই প্রয়োজনীয়। আচ্ছা অরিন্দমবাবু, আপনি বরং অজিতকে নিয়ে যান, নিয়ে গিয়ে একদম দরজার কাছে যে কোপটা রয়েছে সেখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করুন। কাদম্বরী দেবী এবং তার ছেলে দরজার কাছে যাওয়ার পর থেকে ঠিক কাকে কাকে ওদিকে যেতে দেখেছে।
এবং ফিরতে দেখেছে। আর কাদম্বরী দেবীর ছেলের কি ঘুম ভেঙেছে? আমি জানি আমার ভাবনাটা আপনাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হতে পারে, তবে ছেলেটি কিন্তু আবার বেশ চঞ্চল। যতক্ষণ আমি তাকে দেখেছি তাতে তাই মনে হয়েছে। আর ওই সময় দরজার কাছে দাঁড়িয়ে সে পেছনের দিকে ঘুরে কিছু একটা দেখে থাকতে পারে। আমি বলতে চাইছি সে যদি আমাদের কোনো সাহায্য করতে পারে। অরিন্দম বাগচি আর আমি অবাক হলেও ব্যোমকেশের কথা মতো ছোট চ্যানেল ধরে এগিয়ে গেলাম বাথরুমের দিকে। সেখানে তখন রঘুনাথবাবু ও অমরেন্দ্রবাবু দাঁড়িয়ে রয়েছে। বিপিন নামের সেই লোকটিও দেখলাম চ্যানেলের মাঝখানে দাঁড়িয়ে আদিনাথবাবুর সঙ্গে কিছু কথা বলছে। আমরা এগিয়ে গিয়ে সামনের বসে থাকা বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম। তারা একবার জানালো তাদের সামনে থেকে নিশিকান্তবাবু ছাড়াও আরও 3 জন গিয়েছেন। তাদের মধ্যে অমরেন্দ্রবাবু রয়েছে, আর বাকি কারা রয়েছে তারা ভালো করে দেখেনি। আসলে ওখানে যারা বসেছিলেন তারা পুরো একটা গোটা পরিবার। প্রথম থেকেই তারা নিজেদের মধ্যে কথাবার্তা এবং হাসি ঠাট্টা করতে করতেই আসছিলেন। তারা যে ঠিক সেভাবে খেয়াল করেনি সে কথা বিশ্বাস করতে অসুবিধা হলো না। তবে তাদের কাছ থেকে একটা কথা জানা গেল, আমাদের সামনে যে ভদ্রলোক বসেছিলেন অর্থাৎ আদিনাথবাবু, তিনি একবার বাথরুমের দিকে গিয়েছিলেন। তবে কখন গিয়েছিলেন সে কথা কেউ বলতে পারল না। ব্যোমকেশকে জানাতে ব্যোমকেশ এগিয়ে গেল আদিনাথের কাছে। আচ্ছা আদিনাথবাবু, আপনি কখন বাথরুমের কাছে গিয়েছিলেন আর ঠিক কী কারণে গিয়েছিলেন বলুন তো? মানে আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি জানতে চাইছি। আপনি এবার আমাকে সন্দেহ করছেন? আমি আপনাকে সন্দেহ করছি না। আসলে আমাদের হাতে যে বেশি আর সময় নেই সেটা আপনি নিজেও বুঝতে পারছেন। আর বেশিক্ষণ সময় নেই। তার মধ্যে যদি অপরাধীকে আমরা ধরতে না পারি তাতে আমাদেরই সমস্যা। আপনি যদি দেখে থাকেন তাহলে সেটা আমাকে বলুন। আমি দরজার কাছে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে তখন আর কিছু দেখিনি। হ্যাঁ, আমি নিশিকান্ত বাবুকে একবার বাথরুমের দিকে যেতে দেখেছিলাম, যখন তো সেখানে ওই মহিলা বসেছিল। ব্যোমকেশ হঠাৎ করেই আমাদের দিকে তাকিয়ে বলল, 1 মিনিট অজিত, অরিন্দমবাবু একবার বাথরুমের দিকে আসুন তো। ব্যোমকেশের কথায় আমরা অবাক হয়ে বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমের কাছে ঢোকার আগে ব্যোমকেশ ইশারায় অমরেন্দ্রবাবুকে ওপাশের দরজার কাছে এবং রঘুনাথবাবুকে এপাশে দরজার কাছে দাঁড়াতে বলল। আমিও এগিয়ে গেলাম বটে, তবে কিছুই বুঝতে পারলাম না যে আসলে কি হতে চলেছে। বাথরুমের দরজাটা কিন্তু খোলাই ছিল। আবার বাথরুমে গিয়ে ঢুকলাম আমরা। মেঝেতে তখনও মৃতদেহটা পড়ে রয়েছে। রক্তে গোটা জায়গাটা আগের মতোই ভেসে যাচ্ছে। অরিন্দমবাবু বাথরুমের মেঝে একটা কোণের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে ব্যোমকেশবাবু, কোকনের গুঁড়োটা ওখানেই পড়েছিল, বেশ খানিকটা পড়েছিল। প্রথমে কেন আমাদের নজরে পড়লো না সেটা বুঝতে পারলাম না। আসলে মৃতদেহের হাতটা গিয়ে পড়েছিল ওইখানে, আর হাতের বুড়ো আঙুলের কাছেও লেগে আছে, দেখুন। কথাটা বলে অরিন্দমবাবু এগিয়ে গেলেন মৃতদেহের দিকে। তারপর একটা প্যাকেট থেকে একটা গ্লাভস বার করে সেটা দিয়ে মৃতদেহের একটি আঙুল তুলে ধরলেন। সত্যিই দেখলাম মৃতদেহের বুড়ো আঙুল, এবং তার পাশে বুড়ো আঙুলের সাথে সাথে গুঁড়ো লেগে রয়েছে। ব্যোমকেশ বলল, বাহ অরিন্দমবাবু, আপনি পকেটে কোকেন নিয়ে ঘোরেন দেখছি। না, তেমন কোনো ব্যাপার নয়। আসলে পুলিশের চাকরি তো বুঝতেই পারছেন, আর আমার কাজটাই আসলে খুনি অপরাধীদের নিয়ে, তাই গ্লাভস সঙ্গেই থেকে যায়। কখন কি প্রয়োজন পড়ে, তাছাড়া আমি তো একটা কাজের প্রয়োজনেই যাচ্ছি, তৈরি হয়ে থাকতেই হয়। তার মানে বোঝা যাচ্ছে নিশিকান্তবাবু বুড়ো আঙুল এবং তার পাশের আঙুল দিয়ে কোকেন তুলে নিয়েছিলেন। কোনোভাবে যদি সেটাই হয় তাহলে বাকি কোকেনটা গেল কোথায়? এমনও হতে পারে তিনি কোথাও ফেলে দিয়েছেন, কিংবা অপরাধী যে এসেছিল সে সঙ্গে করে সেটা নিয়ে গেছে। সামান্য কোকেনের জন্য খুন হবে বলছেন? কিন্তু অপরিচিত কেউ যদি সেটাকে নিয়ে যায়, তাহলে যদি তার ব্যাগপত্র পরীক্ষা করে কোকেন পাওয়া যায় তখন? অপরাধী এতটা কাঁচা কাজ করবে বলে মনে হয় না। কিন্তু আমি এখন এটাই বুঝতে পারছি না ব্যোমকেশবাবু, নিশিকান্তবাবু খুন হলেন কেন? সামান্য কোকেনের জন্য খুন হবেন বলে তো আমার মনে হয় না। আর আরেকটা ব্যাপার। অরিন্দমবাবু তার কথাটা শেষ করতে পারলেন না, কারণ ততক্ষণে ব্যোমকেশ বাথরুমের ভেতরের দিকে দরজার ছিটকিনিটা ভালো করে লক্ষ্য করে চলেছে। ব্যোমকেশ এই কেসটা এগিয়ে নিয়ে চলেছিল মানুষজন কি দেখেছে এবং তারা কি শুনেছে সেই নিয়ে। কিন্তু ছিটকিনির দিকে তাকিয়ে থাকতে দেখে আমি খানিকটা অবাক হলাম। একসময় ব্যোমকেশ সেদিকে তাকিয়ে দেখতে দেখতে বলল, যা ভেবেছিলাম তাই। বাথরুমের দরজার ভেতরের ছিটকিনিটাই সামান্য আলগা হয়ে আছে,
বন্ধ করে দেওয়ার পরে চিটকিনিটা কিছুতেই ভালোভাবে লাগানো যাচ্ছে না। এমন অবস্থায় বাইরে থেকে একটা ধাক্কা দিলেই দরজাটা খুলে যাবে। কেমন যেন একটা অদ্ভুত সন্দেহ হচ্ছে অজিত। আচ্ছা অরিন্দম বাবু, আমাদের যাত্রীদের মধ্যে এমন কেউ রয়েছে যার জামার কাঁধের কাঁচটা কিংবা হাতের কাঁচটা বেশ খানিকটা ভিজে? ব্যোমকেশের হঠাৎ এমন কথায় আমি আর অরিন্দমবাবু দুজনেই অবাক হয়ে গেলাম। অরিন্দমবাবু বললেন, ভিজে? কিন্তু আপনি কি বলতে চাইছেন বলুন তো? ব্যাপারটা খুবই দরকারি অরিন্দম বাবু। ব্যোমকেশ হয়তো আরও কিছু বলতো, কিন্তু ততক্ষণে রঘুনাথবাবু এসে হাজির। রঘুনাথবাবু ব্যোমকেশকে বলল যে, ব্যোমকেশবাবু, মহিলাটি আপনাকে একবার ডাকছে, সে আপনাকে একটা কথা বলতে চায়। কাদম্বরী দেবীর ছেলেটির ঘুম ভেঙেছে? ভেঙেছে, তবে সেই মহিলা এক্ষুনি আপনাকে ডাকছে। একটা কথা তার হঠাৎ করে মনে পড়ে গিয়েছে, সেটাই নাকি ও বলতে চাইছে। ব্যোমকেশ আমাদের দুজনকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে ভেতরের দিকে চলে গেল। আমি ভালো করে মৃতদেহটা লক্ষ্য করলাম। এমনভাবে মেঝের উপর পড়ে রয়েছে যে প্রণালীর জন্য ব্যবহৃত ব্যবস্থাটা একদম চাপা পড়ে গেছে। বাথরুমের মধ্যে একটা বিকট গন্ধ থাকে এবং সেটার বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কিন্তু সামান্য ক্লোরোফর্মের গন্ধে চারিপাশটা ভরে যাওয়ায় সেই গন্ধটা এখন আর আসছে না। তাছাড়া গাড়ির বাথরুমের পরিষ্কার জন্য জলের ব্যবস্থা ছাড়াও আজকাল অনেক কিছু ব্যবহার করা হয়, তার জন্যই বোধহয় গন্ধটা খুব একটা আসছিল না। তবে সেসব না বলাই ভালো। অরিন্দম বাগচি দেখতে দেখতে বললেন, অজিতবাবু, গোটা ব্যাপারটা লিখে ফেলবেন নাকি? আমি সামান্য লজ্জিত হয়ে বললাম, কেসটা যদি সমাধান হয় তাহলে লিখে ফেলার ব্যাপারটা মাথায় আসতে পারে। এমন একটা অদ্ভুত কেস ঠিক আমি এখনো সমাধান করে উঠতে পারছি না। নিশিকান্তবাবুর খুনটা হলো কেন? আর যদি নিশিকান্তবাবু এর আগেই ঘরে এসে থাকেন, মানে বাথরুমে এসে থাকেন, তাহলে তিনি দরজা খুলে অপর দিকে ঢুকে, আরে তাই তো, ঘরের মানে বাথরুমের দরজার ছিটকিনিটা তো ভেতর থেকে আলগা হয়ে আছে। তার মানে অপরাধী দরজাটা বাইরে থেকে ধাক্কা দিতেই বাথরুমের দরজাটা খুলে গিয়েছিল। এই কারণেই ব্যোমকেশবাবু দরজার ছিটকিনিটা ভালো করে পরীক্ষা করছিলেন। ওনার মাথায় বোধহয় এই ব্যাপারটা ঘুরছিল। কিন্তু এই মহিলা আবার নতুন করে কি বলতে চাইছেন ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ আর রঘুনাথবাবু আসার আগেই অমরেন্দ্রবাবু দরজার কাছে এসে দাঁড়ালেন। তিনি বললেন, কি ভয়ঙ্কর ব্যাপার বলুন। এবার তো গাড়িতে করে কোথাও যেতেও ভয় লাগে। রাতের বেলা গাড়িতে যাওয়ার সময় আমি নিশ্চিন্তে ঘুমোই। ঘুমের ঘরে যদি কেউ খুন করে টাকা পয়সা কোনো কিছু নিয়ে চম্পট দেয়, তখন তো হয়েই গেল। বিশ্বাস করা যায়? বাথরুমের মধ্যে খুন। ভদ্রলোকের মৃত্যু বোধহয় এখানেই ছিল, তাই তাকে এখন পর্যন্ত ভাগ্য টেনে নিয়ে এসেছিল। অরিন্দমবাবু বলল, ভাগ্য নয়, তাকে এখানে টেনে নিয়ে এসেছিল কোনো একটা কারণ। সেটা খুঁজে বার করতে পারলে নিশ্চয়ই অপরাধীর মোটিভটা বোঝা যাবে। অরিন্দমবাবুর কথা আমার কানে ভালো করে ঢুকলো না। আমি বললাম, আচ্ছা অরিন্দমবাবু, কোকেনের নেশা কিভাবে করে? এমন নয় তো যে নিশিকান্তবাবু কোনো নেশা করতেন? তিনি বাথরুমটাকে বেছে নিয়েছিলেন কোকেনের নেশা করার জন্য? তা হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু কোকেনের নেশা ওভাবে করা যায় না। কোকেনের নেশা করার একটা বিশেষ প্রক্রিয়া আছে, আর মৃতদেহ পোস্টমর্টম করলেই তো বোঝা যাবে। কিন্তু কোকেনের নেশা উনি যদি না করেন, তাহলে কোকেন এলো কি করে? এটাও তো একটা প্রশ্ন। না, কিছুই ঠিক বুঝতে পারছি না অজিতবাবু। ঠিক তখনই ব্যোমকেশ এসে দাঁড়ালো দরজার কাছে। তারপর একটা রহস্যময় হাসি এসে বলল, একটা নতুন ব্যাপার জানা গেছে। অরিন্দমবাবু, কাদম্বরী দেবী যে দ্বিতীয় লোকটিকে বাইরে ওই জলের কলের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, মানে অন্যমনস্কভাবে দেখেছিলেন, সে কিন্তু বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিল। আর ওই যুবকটির কাছ থেকে জানা গেছে, সে যখন বাথরুমে ছিল তখন কেউ বাইরে থেকে তার দরজাটা একবার ধাক্কা দিয়েছিল। ধাক্কা দেবার পরে সে ভেতরে আছে এটা জানতে পেরেই পাশের দরজাটায় ধাক্কা দেয়। তারপরেই সামান্য একটা শব্দ সে শুনেছিল। শব্দটা যে কিসের সেটা সে ভালোভাবে বলতে পারে না, তবে গাড়ির ঝাঁকুনিতে শব্দটা ভালোভাবে বুঝতে পারেনি। আর অবশ্য এটাও সম্ভব যে ওই অবস্থায় কেউ বাইরের শব্দ শোনার আশায় থাকে না। রঘুনাথবাবু বললেন, সে হয়তো হাত ধোয়ার জন্য ওই জলের কাছে দাঁড়িয়েছিল, তাই তার বেশ খানিকটা সময় লেগেছে। ব্যোমকেশের মুখে রহস্যময় হাসিটা দেখে আমার মনে হলো এই হাসিটা আমি চিনি। যখন সে কোনো কেস প্রায় সমাধান করে ফেলে তখন সে এই হাসিটা হাসে। কিছুক্ষণভাবেই সেভাবে থেকে সে বলল,
শুধু হাত দেওয়ার জন্য হতে পারে না রঘুনাথবাবু। একটা কথা ভেবে দেখো, নিশিকান্তবাবুর ঘাড়ে এবং গলাতে ছুরির দাগ, ঘাড়ের কাছে ছুরিটা বসানো। এই অবস্থায় রক্ত ছিটকে অপরাধীর জামায়, কাঁধে এবং বুকের কাছে লাগার সম্ভাবনাটা রয়েছে। এতক্ষণ ব্যাপারটা আমার মাথায় আসেনি, কিন্তু ওই মহিলার কাছ থেকে জলের কলের কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার ব্যাপারটার কথাটা আমার মাথায় খেলে গেল, আর এই সম্ভাবনাটা মাথায় এলো। ভদ্রমহিলা যদি তখন একবার পেছনের দিকে ঘুরে তাকিয়ে অপরাধীর মুখটা দেখতেন, তাহলে আমাদের এত সমস্যা হতো না। নিশ্চয়ই সে নিজেও চায়নি ওই মহিলাটা তার মুখ দেখতে পাক, তাহলে আর আমাদের এত কষ্ট হতো না অরিন্দমবাবু। একটা কথা কিন্তু আপনাকে মানতেই হবে ব্যোমকেশবাবু, প্রতিটা অপরাধের ক্ষেত্রে কিন্তু সেটা খুন হোক কিংবা চুরি হোক, যদি প্রত্যক্ষদর্শী ভালোভাবেই অপরাধীকে দেখতে পায়, তাহলে তো আর সেই কেসটা আপনাকে কিংবা আমাদের পুলিশদের সমাধান করতে হয় না। প্রত্যক্ষদর্শীর বিবরণ শুনেই তাকে ধরে ফেলা যায়, তাই না? এর মধ্যে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম। বিপিনবাবু, আদিনাথবাবু এবং আর দুজন আমাদের খোপের সামনে দাঁড়িয়ে কথাবার্তা শুনছিলেন। তাদের মধ্যে দু একজন নিজেদের মধ্যে আমরা কি বলছি সেটা নিয়ে বোধহয় আলোচনাও করছিলেন। আমরা বুঝতে পারছিলাম তারা অপেক্ষা করছে শেষটা কি হয় সেটা দেখবার জন্য। আমি একবার হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আমাদের হিসেব মতো প্ল্যাটফর্মে ঢুকতে আর মিনিট 10 বাকি। ব্যোমকেশ কিন্তু আর অপেক্ষা করলো না। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে গেলাম সেই মহিলাটির কাছে। মহিলাটি ততক্ষণে স্বাভাবিক হয়ে এসেছে। বাচ্চা ছেলেটিও জানলার দিকে বাইরে তাকিয়ে হাত তুলে কিছু একটা দেখাচ্ছিল তাকে। মহিলা তার কথায় উত্তর দিতে প্রস্তুত। এমন সময় ব্যোমকেশ গিয়ে বলল, আশা করি এখন আপনি স্বাভাবিক হয়ে গেছেন। আপনি যে কথাটা আমায় বললেন, মানে আপনি সেই ব্যক্তিকে জলের কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। আচ্ছা, আপনি কি সেই সময় কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? মানে বাথরুমে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ কিংবা ভেতর থেকে কারোর কথা বলার শব্দ? দেখুন ব্যোমকেশবাবু, তখন বেশ হাওয়া দিচ্ছিল, আর তাছাড়া গাড়ি চলতে থাকলে যে একটা শব্দ হয় সেটা আপনি ভালোভাবেই জানেন। সেই শব্দে অন্য কোনো শব্দ সেভাবে শোনা যায় না। তবে বাথরুমের দরজায় কেউ ধাক্কা দিয়েছিল সেটা আমার বোধহয় মনে পড়ছে। তবে একবার নয়, দুবার। যখন দুবার ধাক্কা দেওয়ার শব্দ আপনি শুনলেন, তার কিছুক্ষণ পরেই ওই ভদ্রলোককে বাইরে বেরোতে দেখেছিলেন, তাই তো? মানে যাকে আপনি পুরোপুরি দেখতে পাননি, অথচ জলের কলের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে বুঝেছিলেন। কাদম্বরী দেবী ভাবতে লাগলেন। ব্যোমকেশের দিকে তাকাতেই মনে হলো ব্যোমকেশ যেন রুদ্ধশ্বাসে তার উত্তরের জন্য অপেক্ষা করছে। যেন মনে হলো তার উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে। তিনি বেশ কিছুক্ষণ ভাববার পর বললেন, যতদূর মনে হচ্ছে তাই। আর আর ভদ্রলোক মনে হয় হাত মুখ ধুচ্ছিলেন, তার নাক ছাড়ার শব্দ আমি শুনতে পেয়েছি। ব্যোমকেশের মুখে এবার একটা হাসির ভাব ফুটে উঠল। একটা হাত দিয়ে অন্য হাতের উপর খুশি মেরে বলল, অরিন্দমবাবু, এক্ষুনি দেখুন, কামরার সবাইকে পরীক্ষা করে দেখুন, কারোর জামার কাছে, ঘাড়ের কাছে কিংবা বুকের কাছে কোনো ভেজা দাগ আছে নাকি, এমনকি রক্তের ছাপ যদি থাকে সেটাও দেখবেন। কথাটা বলেই আমরা গিয়ে আমাদের জায়গাতে বসলাম। অরবিন্দবাবু আগেই অমরেন্দ্রবাবু আর রঘুনাথবাবুকে দুটো দরজার কাছে দাঁড় করিয়ে রেখেছিলেন। যেন মনে হচ্ছিল গোটা ব্যাপারটাই তারা অরবিন্দবাবুর কনস্টেবলের কাজ করে চলেছে। ব্যাপারটা মনে মনে ভেবে আমি ওখানে একটা হাসি পেলেও ঠিক বুঝতে পারছিলাম তারা দুজনে আসলে গোটা ব্যাপারটা নিয়ে বেশ উত্তেজনা অনুভব করছে। একসাথে পুলিশ ও গোয়েন্দার সঙ্গে কাজ করতে পেরে তারাও নিজেদেরকে বেশ গোয়েন্দা ও পুলিশ বলে মনে করছে। তবে তাতে খারাপ কিছু নেই। আমাদের অপরাধী খুঁজে পেলেই হলো। খোঁজ চলতে লাগলো, কিন্তু তেমনভাবে কিছু এগোলো বলে আমার মনে হলো না। বিপিনবাবু আমাদের কাছে এসে বললেন, ব্যোমকেশবাবু, আমি তো আগের প্ল্যাটফর্মে নেমে যাব। আপনারা যদি আমায় কোনো তল্লাশি করতে হয় তাহলে করে নিন, আর না হলে আমি চলে যাওয়ার পর আবার আমাকে অপরাধী বানাবেন না। আমি তো নামতেই ভয় পাচ্ছি। হিসেব করে দেখা গেল কামরা থেকে মোট 3 জন সামনের প্ল্যাটফর্মে নেমে যাবে। অরবিন্দবাবু আগেই তাদের তল্লাশি করলেন, এমনকি তারা নিজেদের ব্যাগপত্র দেখাতেও রাজি হলো। আসলে ভয়টা সবার মধ্যে এমনই সংক্রামকভাবে ছড়িয়ে পড়েছিল যে তারা প্ল্যাটফর্মে নেমে বাড়ি ফিরে যাবে আর তারপরে যে শান্তি পাওয়া যাবে এমনটা তারা কখনোই ভাবেনি। তারা বুঝতে পারছিল পুলিশ আর গোয়েন্দার এই যৌথ তল্লাশি তাদের বাড়ি পর্যন্ত তাড়া করতে পারে। 3 জনের কাছ থেকে তেমন কিছুই পাওয়া গেল না।
তাদের পরনের পোশাকে কোথাও জল নেই, এমনকি তাদেরকে কেউ হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর বাথরুমেও যেতে দেখেনি। কিন্তু তাহলে সেই ব্যক্তিটিকে, সেই তৃতীয় ব্যক্তিটি আসলে কে? আমাদের সামনে বসে থাকা আদিনাথবাবু কিন্তু খবরের কাগজে মুখ গুজেছিলেন, কিন্তু তিনি যেন কিছুতেই খবরের কাগজে মনঃসংযোগ করতে পারছিলেন না। অরবিন্দবাবু সব দিকেই ঘুরে এলেন, কিন্তু এর মধ্যে কেউই বাথরুমের দিকে যায়নি। আর কারো শরীরের জল থাকা তো দূরের কথা, তবে একজনের গলার কাছটা ভেজা ভেজা ছিল বটে, কিন্তু তার আশেপাশের লোকেরা হলপ করে বলেছে যে সে বাথরুমে যায়নি। তবে তার উচ্চতা নিশিকান্ত বাবুর উচ্চতার থেকে খানিকটা কম। জলের বোতল থেকে জল খেতে গিয়ে তার গলার কাছটা ভিজেছে, সেটা সকলেই দেখেছে। যখন আমরা প্রায় হতাশ হয়ে পড়েছি, অপরাধীকে আর ধরা যাবে না এমনটা ভেবে, ঠিক তখনই ব্যোমকেশ সামনে বসে থাকা আদিনাথবাবুকে বলল, আদিনাথবাবু, আপনি খবরের কাগজটা উল্টো করে ধরে রয়েছেন, সোজা করে ধরুন, না হলে আপনার খবরের কাগজ পড়াটার নাটকটা ঠিক জমছে না। কামরার মধ্যে অনেকেই চাপাসারে ফিসফাস কথা বলে চলেছিল, কিন্তু ব্যোমকেশের এই কথায় ট্রেনের মধ্যে যেন একটা বোম ফাটল। আদিনাথবাবু মুখের কাছ থেকে কাগজটা নামিয়ে আবার সোজা করে নিল। ঠিক তখন আমি দেখতে পেলাম আদিনাথবাবুর জামাটা, কিন্তু তার জামায় কোথাও জলের চিহ্ন নেই, এমনকি জামার কোথাও রক্তের চিহ্নও নেই। তবে এইসবের মধ্যে একটা কথা মনে পড়ে গেল। ভদ্রলোক যখন বাথরুমের দিকে গিয়েছিলেন, ফিরে আসার বেশ কিছুক্ষণের মধ্যে গরম লাগছে বলে তিনি জামাটা বদলে নিয়েছিলেন। ভদ্রলোক কাগজের মধ্যে মুখটা যত সম্ভব আড়াল করে রাখলেন। অরিন্দম বাগচি এসে তার পাশে দাঁড়ালো। তারপর তার খবরের কাগজ দ্বারা হাতটা নিচের দিকে নামিয়ে কড়া গলায় বলল, কিন্তু ব্যোমকেশবাবু, এর জামায় তো জলের চিহ্ন নেই। ব্যোমকেশের মুখে একটা রহস্যময় হাসি দেখা গেল। কিছু একটা বলার আগেই আমি বললাম, কারণ অরিন্দমবাবু, আদিনাথবাবু যখন এখানে এসেছিলেন তখন তার পরনে ছিল একটি নীল রঙের জামা, আর এখন তার পরনে একটি সাদা রঙের জামা। কথাটা শুনে আদিনাথবাবুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি একটু আমতামতা করেই বলতে চাইলেন, না না, মানে আমার গরম লাগছিল বলেই তো। অরিন্দম বাগচি এগিয়ে গিয়ে আদিনাথবাবুর জামার কলারটা চেপে ধরলেন। তারপর বললেন, সত্যি করে বল, সত্যি করে বল, কেন খুন করেছিস? অরিন্দম বাগচি রুদ্ররূপ, তাছাড়া সামনে বসে থাকা ব্যোমকেশের ঠান্ডা দৃষ্টি, এবং সেটা বাদ দিলেও আশেপাশের লোকেদের প্রায় হুমড়ি খেয়ে আমাদের শীতের আশেপাশে জড়ো হয়ে যাওয়ার সমস্ত কিছুতে আদিনাথবাবু কেমন যেন ভেঙে পড়লেন। তারপর তিনি আস্তে আস্তে বললেন, ব্যোমকেশবাবু, সব বলছি, কিন্তু এখানে নয়। আপনারা আপনারা আমার সঙ্গে যদি একটু দরজার দিকে আসেন। কোনো দরজার দিকে নয়, যা বলার এখানেই বল। খুন করে আবার দরজার দিকে? চুপচাপ বল, কেন খুন করেছিস? আপনারা আসলে যেমনটা ভাবছেন তেমনটা নয়। আপনারা একটু আসুন, তারপর আসতে এখন অনেকটা দেরি। আমি কথা দিচ্ছি আমি পালিয়ে যাব না, আপনারা আমার সঙ্গে একটু আসুন। অরিন্দম বাগচি আর দুজন কনস্টেবল থুরি, মানে অমরেন্দ্রবাবু আর রঘুনাথবাবু, আবার আগের মতো কাজ শুরু করলো। তারা দুজনে দরজার ধারে দাঁড়িয়ে রইল। বাথরুমের দরজাটা বন্ধ করে রাখা হলো। আমরা গিয়ে দাঁড়ালাম অন্যদিকে দরজার কাছে। আমি, ব্যোমকেশ, অরিন্দম বাগচি আর আদিনাথবাবু। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর ব্যোমকেশ বলল, আচ্ছা আদিনাথবাবু, আপনাকে কষ্ট করতে হবে না, ব্যাপারটা আমি বলছি, তারপর না হয় আপনি কোথাও ভুল হলে মিলিয়ে দেবেন। আদিনাথবাবু কিছু বলার আগেই ব্যোমকেশ বলতে শুরু করলো, আসলে ট্রেনে ওঠার পর থেকেই আপনি আশেপাশে নজর রেখে চলছিলেন, খবরের কাগজের আড়ালে সবাইকে দেখছিলেন, এবং মাঝে মাঝে যে নিশিকান্ত বাবুকেও দেখছিলেন সেটাও বুঝতে পারছিলাম। তবে অনেকের এমন একটা স্বভাব থাকে, ট্রেনে ওঠার পর এভাবে লোকেদের দেখা, তাই আমি ব্যাপারটাকে কিছু মনে করিনি। এবার আসল কথাটা বলি। আসলে বাথরুমে নিশিকান্তবাবু আগেই গিয়েছিলেন। তিনি সেখানে কোকেন নিয়ে কি করছিলেন সেটা আমি জানি না। আমার মনে হয় তিনি কোকেন নিয়ে কোথাও একটা পাচার করার চেষ্টা করছিলেন। তার ব্যাগের মধ্যে একদম তলার দিকে একটা ছোট্ট খোপ রয়েছে, সেটা আমি ইচ্ছে করেই খুলিনি, কারণ অন্য কারোর ব্যাগ ওভাবে খোলাটা ঠিক নয়। আমরা তার পরিচয়টা জানতে চেয়েছিলাম। তিনি কোনোভাবে কোকেনের প্যাকেট থেকে কোকেন বার করে অন্য কোথাও ভরছিলেন, আর আপনি তার উপরে নজর রেখেছিলেন। আপনি বুঝতে পারছিলেন না নিশিকান্তবাবু কখন বাথরুমে গিয়েছিলেন, তাই আপনি দরজার কাছে কিছুক্ষণ অপেক্ষা করছিলেন।
আর তখনই সেখানে আপনাকে ওই মহিলা কাদম্বরী দেবী এবং তার ছেলে দেখেছিল। আপনি হয়তো খেয়াল করেননি ওই ছেলেটি আপনাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে। পরে যখন আমি ছেলেটির সঙ্গে কথা বলি তখন ছেলেটি জানায় আপনাকে সে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তবে আপনি নিজেও বলেছেন আপনি সেখানে দাঁড়িয়েছিলেন, তাই আমার তখন সন্দেহ হয়নি। এবার আপনি প্রথমে গিয়ে সেই দরজাটায় ধাক্কা দেন যেখানে যুবকটি ছিল। সে জানায় সে ভেতরে রয়েছে। আপনি নিশিকান্ত বাবুর গলা চিনতে পেরেছিলেন, তাই আপনি বুঝতে পারেন ওটা নিশিকান্ত বাবু নন। আর তাই পাশের দরজায় আপনি ধাক্কা দেন, আর ধাক্কা দিতে গিয়েই দরজাটা খুলে যায়, কারণ সেই দরজায় ছিটকিনি আলগা ছিল। আর ভেতরে হয়তো নিশিকান্ত বাবু তখনই বসে কোকেনের প্যাকেট বার করে অন্য কোথাও ভরছিলেন। সেই মুহূর্তেই আপনি ব্যাপারটা দেখে পেলেন। এই এত পর্যন্ত আমি পুরোপুরি বুঝতে পেরেছি আদিনাথ বাবু, কিন্তু এর পরে আর আমি কিছু বুঝতে পারছি না। এরপর কি কি হয়েছে সেটুকু যদি আপনি খুলে বলেন। হ্যাঁ, আপনি যে নিশিকান্ত বাবুর কাঁধে এবং গলায় ছুরিটা মেরেছেন সেটা বোঝা যাচ্ছে। ব্যোমকেশ বাবু, অরিন্দম বাবু, এর মধ্যে আপনারা যে কথাটা জানেন না সেটা হলো আমি আসলে প্রাইভেট ডিটেকটিভ। আপনারা হয়তো এই মুহূর্তে কথাটা বিশ্বাস করতে পারবেন না, কিন্তু যে স্টেশনে আসছে সেখানে নেমে যদি আপনি মালদা পুলিশের কাছে টেলিফোন করেন এবং তাদের গোয়েন্দা বিভাগের সাথে কথা বলেন তাহলে আমার নামটা জানতে পারবেন। আমার আসল নাম হলো সুশোভন লাহিড়ী। এই নিশিকান্ত নামের লোকটি যে জীবনমোহন নাম নিয়ে হাওড়া এসেছিল সেই লোকটিকে আমি অনুসরণ করে মালদা থেকে এখানে এসেছি। এখানে এসে কি কি করেছে, কার কার কাছে গেছে এবং কোথায় কোথায় গেছে সমস্ত কিছু আমি তথ্য জোগাড় করেছি। আসলে তাকে প্রথমে ধরা যেত, কিন্তু তাকে ধরে ফেললে এই যে সমস্ত খবরগুলো আমি খুঁজে বার করতে পেরেছি সেগুলো খুঁজে বার করতে পারতাম না। আমি ধরে নিচ্ছি তুমি সত্যি কথা বলছো, কিন্তু যদি প্ল্যাটফর্মে নেমে কথা বলে জানা যায় তুমি সত্যি কথা বলছো না, তাহলে কি হবে? আর তাছাড়া এর সাথে খুনের তো কোনো সম্পর্ক নেই। সে একটা অপরাধী হতেই পারে, তার মানে তো এটা নয় যে তুমি নিজের হাতে খুন করবে। আমি তাকে ইচ্ছে করে খুন করিনি। অরিন্দম বাবুর ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট। আমি আপনাকে খুলে বলছি তাহলে। 1 মিনিট আদিনাথ বাবু, 1 মিনিট। তার মানে আপনি বলতে চাইছেন আপনি নিশিকান্ত বাবুকে অনুসরণ করে মালদা থেকে এখানে এসেছিলেন, আবার এখান থেকে মালদা পর্যন্ত যাওয়ার পরেই তাকে ধরতেন, তাই তো? এবং তার মধ্যে সে হয়তো কোনোভাবে কিছু আন্দাজ করতে পেরেছিল, তাই সমস্ত কোকেন সে কোথাও লুকিয়ে রাখতে চেয়েছিল, কিংবা বাথরুমে ফেলে দিয়েছিল। সেই কারণে বাথরুমের একপাশে কোকেনের ঠেলা পাওয়া গিয়েছে এবং নিশিকান্তবাবুর আঙুলেও কোকেন পাওয়া গিয়েছে। সে কোকেনের প্যাকেট নিজের সঙ্গে নিয়ে বাথরুমে গিয়েছিল। সে যাওয়ার পরে আমি দরজার কাছে গিয়ে দাঁড়াই, কিন্তু অনেকক্ষণ পর হয়ে যাওয়ার পরে যখন সে বেরিয়ে আসে না তখন আমি বাধ্য হয়ে তাকে ডাকার জন্য প্রথমে ভুল বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে ফেলি। তারপর সেখান থেকে ওই যুবকটি সাড়া দেয়। তারপর আমি পাশের দরজায় ধাক্কা দিতে যেতেই দরজাটা খুলে যায়। তখন দেখতে পাই নিশিকান্ত কোকেনটা বাথরুমের কোমরে ফেলে দিচ্ছে। তাড়াতাড়ি ভেতরে ঢুকে গিয়ে তাকে ধরতে যেতেই সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দরজার কাছে। আমি দরজার উপরে গিয়ে পড়তেই দরজাটা বন্ধ হয়ে যায়। নিশিকান্ত তৈরি ছিল, তার পকেটে একটা রুমাল ছিল যাতে ক্লোরোফর্ম ঢালা ছিল। ভেতরে ঢুকতে আমি সে গন্ধটা পেয়েছিলাম, তখন বুঝতে পারিনি সে রুমালটা আমার নাকে চেপে ধরতে চাইছে, এবং সেই সময় সে আমাকে চিনতে পেরেছে সেটাও আমাকে বলে। কিন্তু এক হাতে ক্লোরোফর্ম চেপে ধরে আর এক হাতে সে পকেট থেকে ছুরিটা বার করে দুটো হাত চেপে ধরে রাখে। বোধহয় সে আমার নাকে ক্লোরোফর্ম দিয়ে চেপে দিত, তারপরে আমাকে খুন করে ওখানে রেখে আসতো, কারণ আসল অপরাধী ছিল সে। আজ আপনারা নিশিকান্তের মৃতদেহের পরিবর্তে আমার মৃতদেহ পেতেন। একটানা এতগুলো কথা বলে আদিনাথ থামতেই ব্যোমকেশ বলল, কিন্তু আদিনাথ বাবু, নিশিকান্ত বাবু তো আপনাকে প্রায় কবজা করে ফেলেছিল, তাহলে আপনি বেঁচে গেলেন কি করে? ব্যোমকেশের এই কথায় সামান্য কৌতুকের ভাব পেলাম আমি। ততক্ষণে আদিনাথবাবু তার একটা কার্ড বার করে আমাদের হাতে দিয়েছেন। অরিন্দম বাগচি নিজেও সেটা পরীক্ষা করে দেখেছে এবং তার সাথে বেশ কিছু কাগজপত্র আদিনাথবাবু দেখালেন, যেগুলোতে বোধহয় আদিনাথবাবু যে এই কেসের সঙ্গে যুক্ত তার যথেষ্ট প্রমাণ রয়েছে। ব্যোমকেশের কথায় আদিনাথবাবু সামান্য হেসে বলল, সেইটাই হতো যদি ঠিক সেই সময় গাড়িটা একটা ঝাঁকুনি না খেত। গাড়িটা ঝাঁকুনির চোটে নিশিকান্ত গিয়ে পড়ে মেঝের ওপর।
তার পা বোধহয় হড়কে গিয়েছিল। আর তখনই আমি সুযোগটা পেয়ে যাই। এক ধাক্কায় তার হাত থেকে রুমালটা সরিয়ে দিই। নিশিকান্ত তখন 2 হাত দিয়ে ছুরিটা চেপে ধরে। আমার উপরে আক্রমণ করার চেষ্টা করেছিল বটে, কিন্তু ততক্ষণে আমি তার পেছনে চলে গেছি। ছুরিটা পেছনের দিক করে আমার বাঁ কাঁধের কাছে বসানোর চেষ্টা করেছিল নিশিকান্ত। টানাটানি যে ছুরিটা তার গলার কাছে বসে যায়। এবার আপনি বলতে পারেন তাহলে কেউ তার চিৎকার শুনতে পেল না কেন? আসলে ভাবে ধস্তাধস্তির মধ্যে আমি হাত দিয়ে তার মুখটা চেপে ধরেছিলাম। নিজের অজান্তে আসলে আমি গলার কাছটা চেপে ধরতে চাইছিলাম, যাতে সে তাড়াতাড়ি ছেড়ে দেয় ছুরিটা। হাতটা গিয়ে পড়েছিল মুখের কাছে। বুঝতেই পারছেন সেই সময় মুখটা ধরতে পারা মানে ছাড়ার কোনো প্রশ্ন আসে না। গলায় ছুরিটা বসে যাওয়ার সাথে সাথেই কিন্তু নিশিকান্ত আমাকে একটা ধাক্কা দিয়েছিল। আমি তখন নিজেকে বাঁচানোর জন্য ছুরিটা হাতে তুলে নিই। নিশিকান্ত ঘুরে আমার গলাটা চেপে ধরে। তখন বাধ্য হয়ে তার ঘাড়ের কাছে ছুরিটা বসিয়ে দিয়ে তাকে আঘাত করি। কিন্তু বুঝতে পেরেছিলাম এভাবে ছুরির আঘাত থাকলে তাহলে বোঝা যাবে যে এই কাজটা আমিই করেছি। তাই তাড়াতাড়ি পকেট থেকে গ্লাভস বার করে ছুরিটা হাত দিয়ে ধরি। তারপর ছুরিটা আবার ঘাড়ের পেছন দিক থেকে এমনভাবে বসিয়ে দিই যাতে কেউ দেখলে মনে করে ছুরিটা পেছন দিক থেকে আঘাত করা হয়েছে। ততক্ষণ অবশ্য নিশিকান্ত মেঝের উপরে পড়ে গেছে। তারপর তার পা দুটো কোনো রকমে এক পাশে সরিয়ে দরজা বন্ধ করে দিই। আমি ভেবেছিলাম সেই ভদ্রমহিলা হয়তো চলে গেছেন, কিন্তু ভদ্রমহিলা তখনও যাননি। আমি মুখটা বাথরুমের দিক করে জলের কাছে এগিয়ে যাই। তাড়াতাড়ি রক্ত আর হাতটা ধুয়ে কোনো রকমে চলে আসি। তখন আপনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে ব্যস্ত ছিলেন বলে আমার দিকে খেয়াল করেননি। আমি তাড়াতাড়ি বসে পড়ি। আর তারপর যখন আপনারা খেয়াল করলেন ততক্ষণ অনেকটা সময় কেটে গেছে। কিন্তু ভদ্রমহিলা যে আমার দিকে একবারও তাকাননি সেটাই আমার কাছে একটা বড় রহস্য ছিল। আমি বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রক্ত ধুয়েছি, কিন্তু তিনি আমার দিকে তাকাননি, নাহলে আর আগে আমি ধরা পড়ে যেতাম। অরিন্দমবাবু এও বলল, ব্যোমকেশবাবু আর অরিন্দমবাবু, আমি কিন্তু নিজেকে বাঁচাবার জন্যই কাজটা করেছি। হয়তো তার কোনো প্রমাণ আমার কাছে নেই, তবে মালদা পুলিশ কমিশনার এবং স্থানীয় থানা সকলেই আমাকে চেনে। কাছেই প্ল্যাটফর্মে নেমে সেখানকার স্টেশন মাস্টারের কাছে একটি টেলিফোন করলেই জানা যাবে। আদিনাথবাবুর কথা শেষ হতে অরিন্দম বাগচি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, ব্যোমকেশবাবু, এনাকে কি বিশ্বাস করা যায়? বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। অরিন্দম বাবুকে বিশ্বাস করেই দেখা যাক। গাড়ির গতিবেগে বোঝা যাচ্ছে গাড়িটা প্ল্যাটফর্মে ঢুকছে। তাহলে আপনি না হয় অবিনাশবাবুকে নিয়ে স্টেশন মাস্টারের ঘরে যান। এখানে গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে, সেখানে এই সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে আসবেন। অরিন্দম বাগচি আর 2 জন কনস্টেবল থুরি, অমরেন্দ্রবাবু আর রঘুনাথবাবু পাহারায় রইলেন। 3 জন নেমে গেল। তারপর নেমে গেল অরিন্দমবাবু আর আদিনাথবাবু। আমিও ব্যোমকেশ নিজের জায়গায় ফিরে বসলাম। ব্যোমকেশ অমরেন্দ্রবাবুকে বলল, অমরেন্দ্রবাবু, রঘুনাথবাবু, আপনাদের আর পাহারা দিতে হবে না, অনেক পাহারা দিয়েছেন। আপনারা এবার নিশ্চিন্তে বসুন। সেই যুবক আমাদের কাছে এগিয়ে এলো। তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, অপরাধী ধরা পড়েছে? ব্যোমকেশ রহস্যময়ভাবে হেসে বলল, ধরা একজন পড়েছে বুঝলে, কিন্তু অপরাধী ধরা পড়েছে না গোয়েন্দা ধরা পড়েছে সেটা বুঝতে পারছি না। সেটার ফয়সলা আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, অন্তত গাড়ি ছাড়ার আগে। এবারের যাত্রাটা কিন্তু নেহাত মন্দ হলো না, কি বলো? জমিদার বাড়িতে গিয়ে একটা রহস্য নেওয়ার আগেই গোটা ট্রেনে একটা রহস্য উদ্ঘাটন হয়ে গেল। আমি আর কিছু বললাম না। বাইরের দিকে তাকিয়ে অরিন্দমবাবু, আদিনাথবাবু আরও কয়েকজনকে নিয়ে গাড়ির দিকেই আসতে শুরু করেছেন।